ওকে, প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে টপিকটি পড়বো সেটি হচ্ছে গ্রাফ চার্ট। চমৎকার ওইটা আমরা পড়বো। একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে লাইভটি নেটের লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। হাঁটি হাঁটি পা পা করে দেখছো আমাদের ক্লাসগুলো কিভাবে শেষ হচ্ছে। ইনশাল্লাহ অনেক ভালো করবা। সো সবাই দ্রুত আমাকে জানাও যে সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রাফ চার্টের একটা পিডিএফ দিয়েছে, তোমরা সেটা পেয়েছো? আচ্ছা, ওই পিডিএফটা খোলো। তো আমরা আজকে গ্রাফ চার্ট পড়বো। গ্রাফ চার্টের জিনিসটা হচ্ছে কি, ফ্লো চার্টের ক্লাস কি তোমরা করেছো এখনো? ফ্লো চার্ট মেবি তোমাদের এখনো করাইনি। আচ্ছা ভাইয়া, সবাই একটু খেয়াল করে, এই যে ভাইয়া চার্ট মানে হচ্ছে তালিকা। ভাই কি বলছি? চার্ট মানে তালিকা। সবাই একসাথে বলতে হবে, চার্ট মানে তালিকা। গ্রাফ এটা হচ্ছে নকশা। আমরা বলি না এটা তুই এটা কি গ্রাফ করতে পারবি? আচ্ছা, এই যে ভাইয়া এই গ্রাফ মানে হচ্ছে নকশা। সবাই শুধু বলো, গ্রাফ মানে কি? নকশা। চার্ট মানে তালিকা। তাহলে এই যে গ্রাফ চার্ট যে জিনিসটা আছে, যে নকশার তালিকা, অথবা এই গ্রাফের আরেকটা হচ্ছে যে লেখচিত্র। বলো ভাইয়া। লেখা লেখচিত্র মানে চিত্রের মধ্যে যে লেখাগুলো আছে। হ্যাঁ, একটা চিত্র আঁকে, চিত্রের মধ্যে সংখ্যাগুলো দিয়ে দেয়। তোমরা অনেকে ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলাতে দেখো এমন করে লাইন চার্ট থাকে। কোন ওভারে কয় রান হয়েছে, কোন ওভারে 30 রান পর্যন্ত গিয়েছে, কোন ওভারে 15, কোন ওভারে 10। দেখো না ভাইয়া, যারা ক্রিকেট খেলা দেখে, এখানে তোমরা অনেকেই খেলাধুলা ভালোই দেখো। তো এই যে সেখানে কিন্তু বিভিন্ন স্টাইলে ইয়েগুলো দেখায়, পরিসংখ্যান গুলো দেখায়। আবার তোমরা ইকোনমিক্স পড়ছো। আচ্ছা, ওভারঅল যাই হোক, একটা চিত্র থাকবে, চিত্রের মধ্যে কিছু সংখ্যা থাকবে, ওই সংখ্যাটা তোমাকে বর্ণনা করে দিতে হবে। এটি হচ্ছে গ্রাফ চার্টের বিষয়। বিশ্বাস করো, পৃথিবীর ইতিহাসে ফ্লো চার্ট, গ্রাফ এগুলো খুবই সহজ টপিক। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ তেমন সমস্যা থাকবে না। চলো, তা আমরা এখন দেখব, গ্রাফ মানে হচ্ছে নকশা বা লেখচিত্র, এবং চার্ট মানে তালিকা, লেখচিত্রের তালিকা। আচ্ছা, এবার আমরা দেখব যে গ্রাফ চার্ট আসলে কত ধরনের আমাদের পরীক্ষাতে আসে। গ্রাফ চার্ট গুলো বিভিন্ন ধরনের আসে, বুঝছো? সব একটু দ্রুত লিখতে হবে। যদি এরকম যদি এরকম বৃত্তের মতো করে আসে, হ্যাঁ, এরকম বৃত্তের মতো করে যদি আসে, এই যে বৃত্তের ভেতরে তোমার মনে করো যে একটা পরিসংখ্যান থাকবে। ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে। 100 টাকা তুমি 30 টাকা খেয়েছো, 30 টাকা যাতায়াতে দিয়েছো, 30 টাকা জমা করেছো, কত হয়েছে? 90। এখানে 5 টাকা একজনকে দিয়েছো, 5 টাকা হারাই গেছে। এই যে একটা ব্যাপার স্যাপার বললাম আর কি। এই জিনিসটা, এই একটা চিত্রের মধ্যে তোমার 100 টাকার একটা ব্যাপার স্যাপার থাকলো। জাস্ট তুমি এটাকে ইংরেজিতে লিখে দিবে। তাইলে এটা যদি বাংলায় হইতো, হুম, এটা যদি বাংলায় হইতো, আমি আশা করব গালিবের ক্লাসে ফাইজলামি টাউনারি বাটপারি করবে না। ওয়ান কমেন্ট কেউ অতিরিক্ত করবে না। কেন ভাইয়া? ভালো, সুন্দর করে কথা বলবো, সুন্দর করে ক্লাস করবো, ঠিক আছে? যে জিনিসটি আমি দেখতে পারিনি সেই জিনিসটি কোনোভাবে করা যাবে না। যে কোনো বিষয় ডিরেক্ট আমরা ক্লাসে থাকবো। এই যে 2 মিনিট নষ্ট করেছো, যার কারণে করেছি। সো মাঝার
দেখবে যে অতিরিক্ত কমেন্ট করবে একদম ক্লাস থেকে কোর্স থেকে বের করে দিবে। তাহলে ভাই এটার নাম হচ্ছে, যদি বৃত্তের মতো করে আসে সেটার নাম হচ্ছে পাই চার্ট। সবাই লিখে ফেলবে পাই চার্ট। পাই চার্ট বৃত্তের মতো করে, এরকম বৃত্তের মতো করে আসে পাই চার্ট। বিশ্বাস করে এটা যদি বাংলায় তোমাকে বর্ণনা করতে বলতো তখন তুমি মোটো এই ক্লাসটা করতে না। এখন ইংরেজিতে লিখতে বলেছে বিধায় তুমি ক্লাসটা করবে। আচ্ছা, বৃত্তের মতো করে আসলে সেটা হচ্ছে পাই চার্ট। সবাই দ্রুত লিখো। আচ্ছা, যদি এরকম করে আসে যে এই যে ভাইয়া এমনি করে এসে ওদের ঘরগুলো একটার সাথে একটা লেগে থাকে, এই যে ভাই এরকম করে যদি একটা একটার সাথে একটা লেগে থাকে ঘরগুলো বা কলাম গুলো, এরকম যেগুলো দাঁড়ায় থাকে এগুলোর নাম হচ্ছে কলাম। কলাম গুলো যদি একটার সাথে একটা যুক্ত থাকে তখন সেটার নাম হবে হিস্টোগ্রাম। সবাই দ্রুত লিখতে হবে। তখন সেটার নাম হবে হিস্টোগ্রাম। সবাই দ্রুত লিখবে। যদি একটার সাথে একটা লেগে থাকে তখন সেটার নাম হচ্ছে হিস্টো হিস্টোগ্রাম। দ্রুত লিখে দিলে। যদি কলামগুলো একটার সাথে একটা লেগে থাকে তখন সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। আর কলামগুলো যদি একটার সাথে একটা লেগে না থাকে, এরকম আলাদা আলাদা করে থাকে, তোমাদের পরীক্ষাতে সবচেয়ে যেটি বেশি সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। যদি একটার সাথে একটা, সেটা হচ্ছে বার ডায়াগ্রাম। দ্রুত লিখতে হবে বার ডায়াগ্রাম। আচ্ছা, এরকম যদি পিরামিডের মতো করে আসে সেটার নাম তো পিরামিড বুঝই। এরকম যদি আসে সেটার নাম হচ্ছে পিরামিড। বুঝছো? দ্রুত লিখতে হবে পিরামিড চার্ট। বুঝছো? পিরামিড চার্ট। তাহলে ভাই পাই চার্ট পেয়েছো, হিস্টোগ্রাম পেয়েছো, বার ডায়াগ্রাম পেয়েছো, পিরামিড চার্ট পেয়েছো, আর আমাদের একটা বাকি আছে সেটা হচ্ছে লাইন চার্ট। এই ব্যাচে একটা ফাজিল পোলাপান আছে, একটা জিজ্ঞেস করে যে কয় শব্দে লিখতে হবে, একটা জিজ্ঞেস করে চিত্র আঁকতে হবে কিনা। কিছু করা লাগবে না, আমি ক্লাস করে দেখো, তারপর হচ্ছে তুমি সবই বুঝবা। কেন ভাইয়া? কোনো প্রশ্ন করা লাগবে না। আর আমি যখন কোনো বকা দিই মনে করবে এটা বড় ভাই হিসেবে দিয়েছি। ওকে? তাহলে ভাইয়া চিত এরকম বৃত্তের মতো আসলে পাই চার্ট, এরকম করে আসলে হিস্টোগ্রাম, এরকম করে আসলে পিরামিড, এরকম করে আসলে বার ডায়াগ্রাম। এগুলো না জানলেও তোমার চলবে, জাস্ট এগুলো এমনি জানাচ্ছে আর কি। আচ্ছা ভাইয়া, এরকম করে যদি আসে ভাইয়া, একটা ঘর থাকবে, হ্যাঁ, ঘরের মধ্যে যদি তোমার এমনি করে আসে, মনে করো যে তুমি দেখছো এই যে এটা আছে, এটা এই ঘরে, এটা এই ঘর, এইখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এই যে ভাই এই বরাবর আরো আছে, এই যে ভাই এই বরাবর আছে, এরকম আর কি। এগুলোর নাম হচ্ছে লাইন চ্যাট। বিষয়টা লাইন চ্যাট তুমি বুঝছো তো? লাইনের মতো করে যদি আসে সেটা হচ্ছে লাইন চ্যাট। হ্যাঁ, এরকম ক্রিকেট খেলা যারা দেখো তারা দেখবে এরকম অনেক কিছু দেখবে এরকম, এগুলোর নাম হচ্ছে লাইন চ্যাট। ঠিক আছে, লেখো ভাইয়া লাইন। এই আমাদের এই পর্যন্ত এই ধরনের প্রশ্ন আসছে, এর বাইরে আসেনি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে টোটাল বিগত সালের 27টি প্রশ্ন আগে অর্থ বুঝিয়ে দিব, তারপর আমি একটা ফরম্যাট দিব। এখানে যে জীবনও গ্রাফের উত্তর দিতে পারেনি সেও পারবে, আজকের এই ক্লাস করার পরে গ্রাফ 100% পারবে। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? না। সো সবার কি এটা লিখে হয়েছে? বৃত্তের মতো আসলে সেটাকে আমরা বলি পাই চার্ট। যদি পিরামিডের মতো আসে পিরামিড, এরকম করে একটার সাথে একটা কলাম লেগে থাকলে হিস্টোগ্রাম, এরকম লাইনের মতো একটা ঘরের মধ্যে লাইন থাকলে সেটা হচ্ছে লাইন চার্ট। ওকে ভাইয়া, এটার নাম হচ্ছে বার ডায়াগ্রাম। ঠিক আছে, যদি এরকম আলাদা আলাদা করে থাকে। আল্লাহ রব তো বুঝছি, বলো 100% বলো, সবাই লেখা হয়েছে? সবার লেখা হয়েছে বলো। বলো সবার কি লেখা হয়েছে? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে কত ধরনের গ্রাফ আমাদের পরীক্ষাতে এসে থাকে, বিশ্বাস করে এই জিনিসগুলো না জানলেও তোমার চলবে। আমি যখন পড়াই বেসিক ক্লিয়ার করে পড়াতে চেষ্টা করি। তাহলে ভাইয়া এই বৃত্তের মতো আসলে সেটি পাই চার্ট, যদি কলামগুলো একটার সাথে একটা লেগে থাকে সেটা হচ্ছে হিস্টোগ্রাম, যদি এরকম পিরামিডের মতো আসে সেটা হচ্ছে পিরামিড চার্ট, যদি কলামগুলো একটার সাথে একটা আলাদা করে সেটা হচ্ছে বার ডায়াগ্রাম, আর এরকম একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজের মধ্যে যদি এরকম লাইন লাইন করে থাকে, যে এমনি করে লাইন এমনি এই যে এভাবে থাকে, সেটা হচ্ছে লাইন চার্ট।
আশা করছি সবাই বুঝছেন। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা এগুলো বুঝছি, এখন আমি তোমাদের কাছে সবার কাছে পিডিএফ আছে টোটাল 27টা প্রশ্ন বুঝিয়ে দিব। তারপর আমি একদম সুন্দর করে একটা বুঝিয়ে দিব, তুমি যদি জীবনও না পারো তারপরে দেখবে তুমি উত্তর দিতে পারবা। ভাইয়ের কথা কি বোঝা গেছে? আমাদেরকে স্বাভাবিকভাবে গ্রাফগুলো 150 শব্দের মধ্যে লিখতে বলা হয়। কত শব্দের মধ্যে ভাইয়া? 150 শব্দের মধ্যে, মাঝে মাঝে 80 শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে। প্রশ্নে দেয়া থাকবে কত শব্দের মধ্যে লিখতে হবে। তো সবাই লিখে ফেলি যে 150 শব্দের মধ্যে আমাদেরকে লিখতে বেশি বলা হয়। তোমাদের যাদের কাছে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেক টপিকের এই এখন থেকে দেখবা প্রত্যেক টপিকের পিডিএফ পাবা। আমরা যা পিডিএফ পাঠাবো সবগুলো পড়ে ফেলবা। তো প্রথমে আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে, তোমরা ভাইয়ের কথা বুঝতেছো, প্রথমে আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে আমরা 27টা প্রশ্ন সুন্দর করে বুঝবো। ভাইয়া কয়টা প্রশ্ন? না, সবাই একসাথে বলতে হবে কয়টা প্রশ্ন। আমরা 27টা প্রশ্ন বুঝতে হবে। শেষ মুহূর্তে তোমরা অনেকে প্রশ্ন বুঝো না। হ্যাঁ, বুঝছো? হুম, আমরা টোটাল কি বলো 27টা প্রশ্ন শিখবো। শেষ আশা করছি সবাই মানে আমি এতক্ষণ কথা বলছি সবাই পিডিএফ ধরার জন্য, সবাই পিডিএফ ধরেছি। ওকে, সবাই পিডিএফ ধরেছি। আচ্ছা, চলো বিসমিল্লাহ। এখানে দা লাস্ট না, এখানে দা গ্রাফ, বুঝছো? তোমাদের বানান সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। The graph shows the user's condition of social sites of mobile phone in internet for the last 4 years. Now describe the graph highlighting the information given in the chart. দু একজনের মাথার উপর দিয়ে যাইলো, তাকাই থাকো, খুব গভীর মনোযোগ দিয়ে তাকাও। এখানে দ্য গ্রাফ বিলো, নিচের গ্রাফটা শোজ দেখায় দ্য ইউজার্স কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। এই যে নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা কি দেখা যাচ্ছে? দ্য ইউজার্স কন্ডিশন, ব্যবহারকারীদের অবস্থা, সোশ্যাল সাইট, সামাজিক যে সাইট গুলো আছে, অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের সামাজিক যে সাইট গুলো আছে ইন্টারনেট ব্যবহার করে গত 4 বছরে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক সাইটগুলোতে ব্যবহার করছে, এরকম একটা পরিসংখ্যান নিচে দেয়া আছে। তোমাকে এটা সুন্দর করে সংখ্যাগুলো দেয়া আছে, তোমাকে বর্ণনা করতে হবে। নাও ডিসক্রাইব দ্য গ্রাফ হাইলাইটিং দ্য ইনফরমেশন। নাও এখন ডিসক্রাইব দ্য গ্রাফ, গ্রাফটি বর্ণনা করো। হাইলাইটিং দ্য ইনফরমেশন, ইনফরমেশনকে হাইলাইট করে গিভেন ইন দ্য চার্ট, চার্টের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে সেগুলোকে হাইলাইট করে একটি গ্রাফ তুমি তৈরি করো। আচ্ছা, এবার দেখো ভাই, এটি কোথায় আসছে? ঢাকা বোর্ড 24 সালে আসছে। কত সহজ একটা প্রশ্ন। দেখো ভাই, প্রথম হচ্ছে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4 বছরের পরিসংখ্যান দেওয়া আছে। 2020 সালে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ইউজারকারীর সংখ্যা ছিল 10%, সেটি 2021 সালে গিয়ে দাঁড়াইছে 15%, তাহলে 5% বাড়ছে 2020 থেকে 21। সেটি আবার 2022 সালে গিয়ে দাঁড়াইছে 25, সেটি আবার 2023 সালে গিয়ে দাঁড়াইছে 37। মাঝার এখন যেটি করতে হবে তোমাকে, তোমার পরীক্ষাতে আমরা একটা গ্রাফকে বাংলায় যদি আমি তোমাকে বর্ণনা করতে বলি, কিভাবে বর্ণনা করবে? ধরে নাও তুমি বাংলায় এটাকে বর্ণনা করো যে এই গ্রাফের মধ্যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক সাইটগুলোতে যাই এরকম ব্যবহারকারীদের সংখ্যা দেখতে পাচ্ছি, যেখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2023 সালে এবং সেটি হচ্ছে 37.50%, এবং সর্বনিম্ন হচ্ছে 2020 সালে, যেখানে 10%। এখন আমরা 2020 সালে 10% পাই, নেক্সট ইয়ারে পরবর্তী বছর 2021 সালে সেটি 15% দাঁড়ায়। 2020 সাল থেকে 21 5% বাড়ছে। আবার 2020 থেকে 21 থেকে 22 পর্যন্ত আমি দেখতে পাই যে মানে 15 থেকে 10% বাড়ছে। সো মানে তুমি বলতে পারো যে এটা ভালো একটা পরিবর্তন হয়েছে। বাংলাতে যদি তুমি লিখো, দেখো কত সুন্দর, 2022 থেকে 23 এত পার্সেন্ট বাড়ছে, এত হয়েছে হাইস্ট এটা। সুতরাং আমরা এখানে ইন্টারনেট ব্যবহারকারীদের সামাজিক মানে ইন্টারনেট ব্যবহার, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক সাইটগুলোতে গিয়েছে এরকম একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি। চমৎকার একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি, হয়ে গেছে না? বাংলায় যদি তোমাকে বলতো জীবনে তুমি আমার ক্লাস করতে আসতে না, এখন আসো। এই যে আমি এখন যেভাবে গ্রাফটা বলছি, আজকে বাসায় বসে প্রত্যেকটা তুমি এভাবে বাংলায় প্র্যাকটিস করবা কয়েকবার, তখন দেখবে এত সহজ লাগবে। আমার প্রতি বিশ্বাস নাই? এত সহজ লাগবে তোমার। চলো বাকিগুলো আমরা একটু অর্থ বুঝি। প্রত্যেকটা প্রশ্ন তোমাকে আগে বুঝতে হবে, প্রশ্নই তো বুঝো না তোমরা।
এখানে অনেকে যে প্রশ্ন পড়তেও পারে না ঠিক মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। The graph below shows students from different academic areas who got themselves admitted into the public university last year. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? The graph shows students from different academic area. এখানে যে তুমি চিত্রটা দেখতে, এগুলো কিন্তু বার ডায়াগ্রাম, আগেরটাও বার ডায়াগ্রাম, এটাও বার ডায়াগ্রাম, বুঝছো? এই যে এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট একাডেমি এরিয়া, মানে একাডেমিতে বিভিন্ন বিচ্ছিন্ন, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, কেউ টেকনিক্যাল, কেউ মাদ্রাসা। তো হু গট দেমসেলস অ্যাডমিটেড, যারা নিজেদেরকে ভর্তি করছে পাবলিক ইউনিভার্সিটিতে গত বছর। দা লেফট অ্যালাইন, বাম পাশে একটা এখানে লাইন ছিল, এখানে এখানে আসেনি আর কি। নাম্বার শোজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের পার্সেন্টেজ দেখা যাচ্ছে। হুম, you should analyze the information mentioning the ratio of their achievement in the last at least 150 ওয়ার্ডস। তোমাকে at least 150 শব্দের মধ্যে এই তথ্যগুলো হাইলাইটস করতে হবে। কত সহজ কথা ভাই। সায়েন্সের মধ্যে 45% গত বছর সায়েন্স থেকে 45% কোথায় ভার্সিটিতে চান্স পেয়েছে, অন্যদিকে হিউম্যানিটিস থেকে 40%, বিজনেস কমার্স থেকে 8%, মাদ্রাসা থেকে 4%, টেকনিক্যাল থেকে 3%। এবার কোথায় বেশি, কোথায় কম, কোথায় কত পার্থক্য, কোথায় অর্জন বেশি, সুন্দর করে বলে দিচ্ছে। 150 শব্দ হয়ে গেছে, মার্ক পেয়ে যাবা। তাহলে অর্থটা বুঝছো তো? স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়া হু গট themselves admitted into a private সরি পাবলিক ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। অর্থ বুঝছো? দুইবার বলছি ভাইয়া। আচ্ছা, মেহেদি একটা কমেন্ট করবে না তুমি। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়া who got themselves admitted into a public university last year। সবাই বুঝছি? শেষ। টোটাল যা প্রশ্ন আছে প্রশ্নগুলো কয়েকবার পড়বা, তারপর উত্তর করবা, প্রশ্ন মুখস্থর মতো যেন হয়ে যায়। এবার এটা পাই চার্ট তোমরা জানো সবাই। চার্ট কোনটা কোন ধরনের এটা না বুঝলে কোনো সমস্যা নেই, যে এটা পাই চার্ট এটা না জানলেও তোমার কোনো সমস্যা নেই, এমনি উত্তর লিখতে পারবা। The pie chart shows the export sectors in Bangladesh that earn foreign currency। এখন এই চার্টটা কি দেখাচ্ছে বলতো? এটা দেখা যাচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট সেক্টর, রপ্তানি শাখা বা রপ্তানি ব্যাপার, বাংলাদেশের যে রপ্তানি করে না বিভিন্ন জিনিস, সেটার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। এবং আর্ন ফরেন কারেন্সি, যেটার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। দেখো কোনটা কত করি আমরা। গার্মেন্টস সেক্টর থেকে করি কত পার্সেন্ট, দেখো ভাই, গার্মেন্টস সেক্টর থেকে 54%। আমরা ম্যান পাওয়ার, জনশক্তি, আমাদের যে লোক বিদেশে থাকে তাদের থেকে আমরা 30% বৈদেশিক, আমাদের টোটাল আয়ের 30% কিন্তু তাদের থেকে আসে। চা, মাছ, চামড়া এগুলো থেকে আসে 8%, অন্যান্য থেকে 8%, টোটাল আমাদের এই 100%। বুঝা গেছে? এই যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। কিভাবে আমরা বাংলায় বর্ণনা করব বলো? আমরা সর্বোচ্চ আয় করি গার্মেন্টস থেকে, সর্বনিম্ন আয় করি এগুলো থেকে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের ম্যান পাওয়ার থেকে এত পার্সেন্ট আয় করি, আদার্স থেকে এত পার্সেন্ট আয় করি, এটা থেকে এটা বেশি, এটার উপর গুরুত্ব দেওয়া উচিত। এই লিখছো, হয়ে গেছে তোমার চমৎকার একটা। তাহলে এটা কিসব আসছে? এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। আমি জানি তোমরা অনেকে প্রশ্নগুলো পারো না, বিশ্বাস করো ভাই, তুমি আমারে বিশ্বাস করে ভর্তি হয়েছো না, তুমি গ্রাফ পারবা, বাট প্রশ্ন তোমরা বুঝো না। আমি এই কারণে বারবার প্রশ্নগুলো বুঝাই দিব, উত্তর সবাই পারবা, বুঝছো? লেটার যেরকম, এটা আরো সহজ। দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, আশা করছি বুঝছো। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, আমি কিন্তু এবার আস্তে আস্তে দ্রুত বলবো, মানে এইবার তোমরা নিজেরাই বলবা। দা গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2012 থেকে 2018। তাহলে এটা কি দেখা যাচ্ছে ভাইয়া বলো? এটা দেখা যাচ্ছে ভাইয়া, আচ্ছা ভাই, এটা কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে যে ইন্টারনেট ইউজারের 2012 থেকে 2018। বলো কি বলছি? হ্যাঁ ভাইয়া, কি বলো? 2012 থেকে 2018 ইন্টারনেট, এটা যে ভাইয়া ইন্টারনেট ইউজার্স ইন লাখ, এখানে কিন্তু লাখ লেখা আছে। তুমি বুঝতে পারছো ভাই, 3.4 এটা কিন্তু লাখ লাখ, বুঝছো? এখানে লেখা থাকবে। তো প্রশ্ন বুঝতে হবে বিষয়টা, কেন প্রশ্ন বুঝাচ্ছি, বুঝে গেছে? তাহলে ভাই এটা কি বলো? ইন্টারনেট ইউজার্স ফ্রম 2012 থেকে 2018, এটা হচ্ছে লাখ। বলো 2012 সালে কত লাখ? কান ধরে দাঁড় করার চিল্লে বলো। এখানে বুমবাং করার সুযোগ নেই, পড়া পারতে হবে, চিল্লে বলো। 2012 সালে হচ্ছে 1.5 লাখ, 2013 সালে হচ্ছে 3 লাখ, 2014 সালে। তাহলে এটাকে বর্ণনা করে লেখা যাবে না? যে এই জিনিসটাকে বর্ণনা করা যাবে না? বলো যাবে না?
বুঝা গেছে? প্রিয় শিক্ষার্থী মধ্যে আশা করি পারবো ইনশাল্লাহ। একদম সহজ। আমি যদি তোমাকে বলি ভাই এটা বর্ণনা করে দাও তো, তুমি সুন্দর করে এটা যেভাবে আছে মুখে বাংলায় বলে দিবে। এই যে পরবর্তী গ্রাফটা কি দেখো, দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে শিক্ষিত লোকের পেশা চয়েসের একটা পরিসংখ্যান দেওয়া আছে। চয়েস অফ, দেখো কি লেখা আছে, চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি। শিক্ষিত লোকের, হ্যাঁ, একটা প্রফেশন এখানে দেয়া আছে। ভাই কি দেয়া আছে দেখো, শিক্ষিত লোক পেশা পছন্দ করে কোন কোন পেশা, যেমন তুমি পড়াশোনা করছো, এখন এই যে পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করে এদের মধ্যে কে কি সবচেয়ে বেশি পছন্দ করে গভর্নমেন্ট জব, তারপরে বেশি পছন্দ করে ব্যাংকিং, তারপরে পছন্দ এই যে আমি করি টিচার, হুম, তারপরে যেটা রিসার্চ ওয়ার্ক, বিজনেস, ঠিক আছে, এরপরে ফার্মিং। এই জিনিসগুলো আমাদের দেশের পছন্দ। কোনটা কত পার্সেন্ট দেখো, ফার্মিং হচ্ছে 10%, এই যে দেখো 10 এর ঘরে আছে, 10 এর ঘরে আছে দেখছো, এটাও কিন্তু বার ডায়াগ্রাম। হুম, এরপরে যে ভাই বিজনেস হচ্ছে 20%, গভর্নমেন্ট জব হচ্ছে কিন্তু ভাই 60%, রিসার্চ ওয়ার্ক হচ্ছে ভাই 10%, ব্যাংকিং কিন্তু 40%, টিচিং 30%। এটাকে সুন্দর করে বাংলায় বলা যাবে না? বাংলায় বলা যাবে না? সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড কি কোনো প্রবলেম আছে? আমি করি টিচার, তারপরে যেটা রিসার্চ ওয়ার্ক, বিজনেস, ঠিক আছে, এরপরে ফার্মিং। বুঝছো? আচ্ছা তাহলে পাঁচটা শেষ। আল্লাহ কত সময়। আচ্ছা পাঁচটা শেষ। এবার দেখো দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ। এখানে কি দেওয়া আছে, ইংলিশের ইম্পর্টেন্স এবং ইংলিশের ইউজ, ইম্পর্টেন্স এন্ড ইউজেস, ইংরেজির গুরুত্ব। সুন্দর করে বুঝো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আচ্ছা ভাই সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, ইংরেজির গুরুত্ব কি বলেছি ভাইয়া, ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব এবং ইংরেজির ব্যবহার দেয়া আছে, কোন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করো। তোমরা একটু লিখে নাও তো, এখানে ওই লেখাটা আসে নেই। এখানে হচ্ছে এই যে তোমার 80% যেটা, সেটা হচ্ছে মানে টেকনোলজি, আইটি তে ব্যবহার হয়। বলো আইটি। আইটি তে হচ্ছে 80% ব্যবহৃত হয়। এরপরে 33% ব্যবহৃত হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, মানে প্রথম, তাদের প্রথম ভাষা হচ্ছে ইংরেজি, যেমন আমাদের প্রথম ভাষা বাংলা। 33, হ্যাঁ 33 লেখো ভাইয়া, 33%-এর প্রথম ভাষা হচ্ছে ইংরেজি। বিভিন্ন অর্গানাইজেশন 30%, বুঝছো? বিভিন্ন অর্গানাইজেশন, অর্গানাইজেশন ও আর জি, এটা লেখো ভাইয়া, অর্গানাইজেশন মানে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সংস্থা, এরকম 30%-এর মতো ইংরেজিতে তারা ব্যবহার করে। এরপরে 50% হচ্ছে আদার্স, 50% হচ্ছে আদার, অন্য, আদার্স অন্য, আর এটা হচ্ছে 58% হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখন তুমি জাস্ট হচ্ছে, আমি আবার বলি, প্রশ্নটা আসছে ইংরেজির গুরুত্ব এবং ব্যবহার, ইংরেজি ব্যবহার করে মানে ইংরেজি দ্বিতীয় ভাষা। ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে 58%, এরপরে অন্যান্য হচ্ছে 50%, বিভিন্ন সংগঠন হচ্ছে 30%, প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে মানে ইংরেজি হচ্ছে তাদের মেইন ভাষা, এটা হচ্ছে 33%। আর আইটি যে আমাদের মোবাইল সহ যত কিছু আছে দেখো সবকিছুতে, হ্যাঁ বুঝলে, বুঝছো ভাইয়া? ভাইয়া বুঝে গেছে, 80%। সব আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, 7 নম্বর প্রশ্ন। সবার কাছে প্রশ্ন আছে, যাদের অতিরিক্ত কোনো কমেন্টস না করে, যাদের আপাতত সমস্যা হচ্ছে ক্লাস থেকে সুন্দর করে সম্মানের সহিত চলে যাও। দ্য গ্রাফ বিলো শোজ দ্য পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট এজ গ্রুপ অফ দ্য ইউজার্স। ভাইয়া এখানে কি আছে, এই গ্রাফটা দেখাইতেছে ইন্টারনেটকে পজিটিভ এবং নেগেটিভ ভাবে ইউজ করে বিভিন্ন বয়সের মানুষ, তাদের একটা পার্সেন্টেজ এখানে দেয়া আছে। কি বলছি, ইন্টারনেটকে পজিটিভ এবং নেগেটিভ ভাবে ইউজ করে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট এজ গ্রুপ দ্য ইউজার্স। ভাইয়া describe the chart at least 150 words, you should highlight any information and report the main features। আছে এগুলো বোঝা লাগবে না, তোমরা তো পড়লে বুঝবে। জাস্ট এখানে কি দেয়া আছে, যে ইন্টারনেটকে
3 থেকে 12 বছরের পোলাপান যারা, তাদের মধ্যে 50% পজিটিভ ইউজ করে ভাইয়া। কালোটা হচ্ছে পজিটিভ, সাদাটা হচ্ছে নেগেটিভ। 20% নেগেটিভ ইউজ করে। 3 থেকে 12 বছর পোলাপান তো নেগেটিভের দিকে যায় না। নেগেটিভ ইউজ করে কারা? নেগেটিভ ইউজ করে 13 থেকে 19 বছরের যারা, 30% ইউজ করে। 30% ইউজ করে কি বলো পজিটিভ, 80% ইউজ করে নেগেটিভ। 13 থেকে টিনেজার তোমরা যারা আছো, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটকে নেগেটিভ ইউজ। 20 থেকে 35 যারা, তারা 60% এবং 70%, 60% পজিটিভ, 70% নেগেটিভ। 36 থেকে 60 বছর বয়স যারা, তাদের 80% পজিটিভ, 55% নেগেটিভ। ওকে, এই যে জিনিসটা দেওয়া আছে, জাস্ট আমরা এই জিনিসটাকে সুন্দর করি, যা দেওয়া আছে শুধু তাই ইংরেজিতে লিখে দিব। কিভাবে লিখবো সেটা আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, দ্য পাই চার্ট বিলো শোজ রিমার্স টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এটা কি দেখা যাচ্ছে? রিমা নামে একটা মেয়ে আছে, ওই রিমার টাইম স্পেন্ডিং মানে সময় কিভাবে ব্যয় করে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। যেমন সে স্লিপ, তার পুরোটা সময়ের মধ্যে ঘুমের মধ্যে যায় 25%, খেলাধুলা যায় 19%, স্কুলের মধ্যে 25% সময় চলে যায়, হোমওয়ার্কে 10% সময় চলে যায়, খাওয়া দাওয়া 6% সময় চলে যায়, বিনোদনে এন্টারটেইনমেন্ট মানে বিনোদনে 15% সময় চলে যায়। এই জিনিসটাকে আমি সুন্দর করে কি করব? এই জিনিসটাকে আমি সুন্দর করে ইংরেজিতে লিখে দিব। কিভাবে লিখবো সেটা তো গালিব একটু পরে শিখবে, জাস্ট গালিব এখন প্রশ্ন শিখাচ্ছি। দা ফলোইং গ্রাফ শোজ দা কম্পারিজন অফ মান্থলি ডেঙ্গু। আচ্ছা, ডেঙ্গুর এটা তোমাদের আসবে না। আচ্ছা, 11 নম্বর ধরো, দা পাই চার্ট বিলো শোজ দা টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে কি দেওয়া আছে? একটা স্টুডেন্টের টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, একটা স্টুডেন্টের প্রতিদিনের কাজের, একটা স্টুডেন্টের প্রতিদিনের কাজের যে টাইম অ্যালোকেশন, সময় বরাদ্দ, সেটার ব্যাপারে একটা পরিসংখ্যান দেওয়া আছে। তোমাকে এটা 150 শব্দের মধ্যে বর্ণনা করতে হবে। এর মধ্যে সে একটা স্টুডেন্ট, সে তার টোটাল সময়ের মধ্যে স্লিপ হচ্ছে 30%, পড়াশোনা 20% সময় দেয়, বিনোদনে 12% সময় দেয়, খেলাধুলা 5% সময় দেয়, অন্যান্য কাজে 8% সময় দেয়, কলেজে 25% সময় দেয়। ওকে, এই এখন এটাকে আমরা সুন্দর করে যা আছে তাই শুধু বর্ণনা করে দিবে 150 শব্দ। The graph below shows the selling rates of 7 types of books in 21শে বইমেলা 2023। কি দেয়া আছে এখানে? 7 ধরনের বই দেয়া আছে। খেয়াল করবে, সেলিং রেটস অফ 7 টাইপস অফ বুক 21শে বইমেলা 2023। 2023 সালে 21শে বইমেলা যে হয়েছে, 21শে বইমেলা বই অনেকগুলো বিক্রি হয়েছে, তার মধ্যে সেলিং রেটস, সেলের হার দেয়া আছে, সেলের একটা হার দেয়া আছে। 7 ধরনের বই, 7 টাইপস অফ বুকস, 7 ধরনের বইয়ের সেলের হার দেয়া আছে। কি কি বই? রিসার্চের বই, পোয়েট্রি, নোবেল, এরপর হচ্ছে ট্রাভেল, কমিক্স, ড্রামা। আচ্ছা, এখান থেকে একটা আছে, ঠিক আছে। তো এই যে রেট, সবগুলোর সেলিং রেট দেয়া আছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোনটা সর্বোচ্চ সেটা দিব, কোনটা সর্বনিম্ন সেটা দিব, এরপরে দিন একটা 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 করে বর্ণনা করে দিব, কোনটা থেকে কোনটা পার্থক্য এটা দেখাই দিব, আমার হয়ে যাবে। আচ্ছা, এরপর ভাইয়া, দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। আবার সেটি যে আমাদের দেশের শিক্ষিত লোকের প্রফেশন কি, বা শিক্ষিত লোক কি, মানে কত কোন জব কত পার্সেন্ট পছন্দ করে, সেটার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। ওই যে ভাইয়া, বিজনেস, গভর্নমেন্ট জব, হ্যাঁ, ব্যাংকিং, রিসার্চ, টিচিং, আর এখানে হচ্ছে ফার্মিং, ফ্যামিলি হবে না, বুঝছো? ফার্মিং, এই এটাকে আমি সুন্দর করে বর্ণনা করে দিই। আচ্ছা, পরে দেওয়া আছে, দ্য গ্রাফ শোজ দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস অফ এক্স কান্ট্রি ফ্রম 2005 থেকে 2016। এখানে কি দেওয়া আছে? এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস অফ এক্স কান্ট্রি ফ্রম 2005 থেকে 2016। 2005 থেকে 2016 এক্স কান্ট্রি মানে এক্স দেশের এই যে শিশু শ্রম বা শিশু শ্রমিক যারা, তাদের যে এঙ্গেজমেন্ট, যে 2005 থেকে 2016-তে কোন সেক্টরে, 3টা সেক্টর দেওয়া আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস। 3টা সেক্টরে শিশুদের কোনটা কোন পার্সেন্টে গিয়েছে। দেখো ভাইয়া, খেয়াল করো কত পার্সেন্ট গিয়েছে। 2005 সালে যদি তুমি যাও, দেখবা যে শিশুদের যারা কাজ করে, 62% হচ্ছে এগ্রিকালচার, 15% হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রি, এরপর হচ্ছে ভাইয়া 23% হচ্ছে তোমাদের সার্ভিস। 2012 সালের একটা পরিসংখ্যান দেয়া আছে। 2012 সালে 45%, 19%, 36%। 2016 সালে দেখো ভাইয়া, কোন কালার কোনটা সেটা কিন্তু লেখা থাকবে প্রশ্নে। ওকে, 2016 সালে টোটাল 3টা সালের একটা পরিসংখ্যান দেওয়া আছে, যা দেওয়া আছে আমি তা সুন্দর করে বর্ণনা করে দেব। ওকে,
The pie chart below shows the percentage of travelers in Bangladesh traveling in different transportation ways per day. এখানে ভ্রমণকারীদের ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের যে ব্যাপার স্যাপার গুলো, প্রতিদিনের যাতায়াতের যে ব্যাপার স্যাপার গুলো, যাতায়াত কিভাবে কি কিসের মাধ্যমে করে সেটা একটা পরিসংখ্যান দেয়া আছে। যেমন ভাইয়া আমাদের দেশে যে যাতায়াত হয় প্রতিদিন পার ডে প্রতিদিন যে যাতায়াত হয় তার মধ্যে ভাইয়া ল্যান্ড ভেহিকলস মানে হচ্ছে স্থল মানে মাটির যে যানবাহন গুলো আছে যেমন বাস, ট্রাক, এরপর তোমার রিক্সা যা আছে এগুলো, এটা হচ্ছে কিন্তু 75%। ল্যান্ড ভেহিকলস মানে স্থল স্থল যানবাহন। ট্রেন হচ্ছে 10%, লঞ্চ স্টিমার হচ্ছে 8%, বাইসাইকেল হচ্ছে 2%, বোটস হচ্ছে 5%। তাহলে টোটাল যে 27টা প্রশ্ন বলেছি, এই 27টা প্রশ্ন বুঝছো ভাইয়া, এই 27টা প্রশ্ন বারবার পড়বা বুঝা গেছে ভাইয়া? ওকে, আচ্ছা তাহলে ভাই আশা করছি আমরা এই 15টা বুঝছি। এটা 16 নম্বরে যাচ্ছি। আচ্ছা, দা চার্ট বিলো শোজ দা নাম্বার অফ মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজার্স। এখানে দুইটা বলছে, প্রশ্নটা সুন্দর করে বুঝবা। দা নাম্বার অফ মোবাইল ফোন, একটা হচ্ছে মোবাইল ফোন আর একটা হচ্ছে ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে মোবাইল ফোন এবং বাংলাদেশে ইন্টারনেট ইউজারকারীদের একটা সংখ্যা দেওয়া আছে 2014 থেকে 2018। তোমাকে এটা সুন্দর করে বর্ণনা করতে হবে। দেখো ভাইয়া, আচ্ছা 2014 সালে যখন তুমি দেখবা যে এটা 115, এটা মনে করবে যে 115% না, এটা 115, যখন এই যে 100-র উপরে চলে যায় মনে করবে সেটা হয় লাখ না হইলে মিলিয়ন, তাহলে এটা হচ্ছে মিলিয়ন। লিখে ফেলো ভাইয়া, প্রশ্নটা আগে বুঝতে হবে। সবাই কি বিষয়টা বুঝছো? 2014 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেট কেমন ব্যবহারকারী ছিল? 2014 সালে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী ছিল 115 মিলিয়ন, সেখানে ইয়ে ছিল ইন্টারনেট ছিল মাত্র 15 মিলিয়ন। 2015 সালে সেটা দেখো মোবাইল এবং ইন্টারনেট, 2016 সালে মোবাইল ইন্টারনেট, 2017 সালে মোবাইল ইন্টারনেট, 2018 সালে মোবাইল ইন্টারনেট। ওকে, সো যখন তুমি দেখবে 100-র উপরে তখন সেটা মিলিয়ন মনে করবে, আর তুমি লাখ যখন বুঝতে হবে বিষয়গুলো। ওকে, আচ্ছা প্রশ্ন 16 নম্বর বুঝছো। এরপরে দেখো ভাইয়া, ডায়াগ্রাম বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2000 থেকে 2009। তাহলে এখানে আবার বারবার বিষয়টা আমরা কি বুঝছি, যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে বেশি প্রশ্ন এসে থাকে। আচ্ছা এটা কিন্তু ভাইয়া লাখ, হ্যাঁ এই যে ভাইয়া যখন এভাবে দেখবো মনে করবে এটা হচ্ছে লাখ, তাহলে এখানে 2000, 2002, 2003, 2004, 2007, 2008, 2009 ইন্টারনেট ব্যবহারকারীদের একটা পরিসংখ্যান এখানে দেয়া আছে। এটাকে আমরা সুন্দর করে বর্ণনা করতে হবে। 18 নম্বর, the chart below shows the sources of air pollution in a city. সিটিতে এয়ার পলিউশন হয়, সুন্দর করে দেওয়া একটা ভাইয়া দ্য সোর্সেস। এই প্রশ্নগুলো যখন আমি একটু পরে কিভাবে উত্তর করবে সেটা যখন বুঝাবো তখন তোমার এটা লাগবে। আমার কথা বুঝছো? আচ্ছা তাহলে ভাইয়া সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা শহরের এয়ার পলিউশন কিভাবে হয় সেটার একটা ইয়ে দেওয়া আছে এখানে ভাইয়া। ভেহিকলস যানবাহনের মাধ্যমে 60%, যানবাহনের মাধ্যমে 60% কিন্তু ভাইয়া আমাদের যে এয়ার পলিউশন হয়। বুঝা গেছে? আচ্ছা আমি দেখি কি কি কমেন্টস করতে চাচ্ছ। ভাইয়া বলছি না কোনো প্রশ্ন করবে না, শুধু প্রশ্নের অর্থটা বুঝো। আচ্ছা এরপর ভাইয়া পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে বাতাস দূষিত হচ্ছে সেটা 13% হচ্ছে। হিটিং, এই যে আমাদের এসি যে আছে, এই যে আমরা এসি এসি ব্যবহার করার কারণে 6% হচ্ছে আমাদের ওয়েস্ট ডিসপোজাল, আমাদের যে বজ্র যে নিষ্পত্তি করি এই বজ্র নিষ্পত্তির কারণে আমাদের 3% হয়। আর এটা পাওয়ার প্ল্যান্ট হবে, এটা হবে ইন্ডাস্ট্রি, বুঝছো? এখানে হবে ইন্ডাস্ট্রি, দেখে বলবে ইন্ডাস্ট্রি। হুম, ইন্ডাস্ট্রির কারণে আমাদের 18%। তো টোটাল এখানে কি আসছে প্রশ্নটা বুঝো। দা চার্ট বিলো শোজ দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন সিটি, একটা শহরে বায়ু দূষণের কি কি উৎসগুলো আছে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। কি কি আছে? ভেহিকলস আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, হিটিং অর ইউজিং এয়ার কন্ডিশনিং আছে, ওয়েস্ট ডিসপোজাল আছে, আর ইন্ডাস্ট্রি আছে। এবং সেটার একটা পরিসংখ্যান এটা দেওয়া আছে। কোনো কিছুর অর্থ যদি তুমি না বুঝো দেখবে যে উত্তর দিতে পারবা। আচ্ছা পরিসংখ্যানটা তুমি বুঝছো, সব বার ডায়াগ্রাম দেখছো। আচ্ছা
এটা আবার কিন্তু ভাইয়া এটা লাইন চার্ট, এবং এটা আমাদের তেমন লাগবে না। আচ্ছা এটা ধরো, the graph below shows the number of internet users in town and village from 2010 to 2015। এখানে কি বলছে ভাইয়া, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন টাউন, শহরের মধ্যে এবং গ্রামের মধ্যে 2010 সাল থেকে 2015 সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। তোমাকে সেটা 150 শব্দের মধ্যে পড়তে হবে। দেখো ভাইয়া 2010 সালে, দেখো 2010 সালে যেখানে শহরে হচ্ছে 10 মিলিয়ন, গ্রামে সেটা 4 মিলিয়ন। 2011 সালে দেখো শহরে যেটা 14 মিলিয়ন, গ্রামে সেটা 5 মিলিয়ন। 2012 সালে শহরে যখন মিলিয়নও করতে পারো, তুমি পার্সেন্টেজও করতে পারবা, ঠিক আছে, সেটা 8 মিলিয়ন, 20, 8, 13, 27, 13, 14, 35, 20, 15 সালে হচ্ছে 45, 25। বিষয়টা বুঝতে পেরেছো যে 2010 থেকে 2015 সালের মধ্যে শহর এবং গ্রামে, শহর এবং গ্রাম, শহর এবং গ্রাম, ওকে ভাই, শহর এবং গ্রাম এই জিনিসটা একটা পরিসংখ্যান দেওয়া আছে। তা আমরা এটাকে লিখবো, কিভাবে লিখবো সেটা তো আমি বলবো, জাস্ট হচ্ছে অর্থটা, প্রত্যেকটা প্রশ্ন আমাকে বুঝো। লুক এট দ্য চার্ট বিলো, ইট শোস দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি। ওই যে ভাইয়া একটা আগে যে প্রশ্ন করেছে একদম এই প্রশ্নের মতো, ওইটা ছিল এয়ার পলিউশন ইন এ সিটি, মানে বায়ু দূষণ। এটা হচ্ছে সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি, পরিবেশ দূষণের কোন কোন উৎসগুলো আছে, এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটি, পরিবেশ দূষণের উৎসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা তাহলে কি কি আছে সবাই একটু খেয়াল করো। পরিবেশ দূষণ উৎসগুলোর মধ্যে আমাদের এখানে আছে ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলো আছে সেটি 60%, ভেহিকলস এর যানবাহনের কারণে পরিবেশ দূষণ এরকম 15%, হাউস হোল্ডস যে ওয়েস্ট গুলো আছে সেটার কারণে 15%, পাওয়ার হাউস যে বিদ্যুৎ কেন্দ্র যেগুলো সেটা 2%, আদার্স 8%। টোটাল যে পরিবেশ দূষণ হয়, দূষণের ক্ষেত্রে সোর্স কি কি, কোন কোন জিনিসগুলো থেকে আসে, তার একটা পরিসংখ্যান এখানে দেয়া আছে। ওকে, এরপরে দেখো ভাইয়া, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন ফ্রম 1995 থেকে 2010। এখানে কি দেয়া আছে ভাইয়া, এখানে দেয়া আছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। দ্য নাম্বার অফ পিপল লিভিং, এটা ধরো সুন্দর করে বুঝো, প্রশ্ন এগুলো বুঝতে হবে তোমাকে। দ্য নাম্বার অফ পিপল, জনগণের একটা সংখ্যা দেয়া আছে, লিভিং বাস করে বিলো দ্য প্রভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বাস করে, এরকম একটা সংখ্যা দেয়া আছে। 2095 থেকে 2010 সাল পর্যন্ত একটা পরিসংখ্যান দেয়া আছে। 95 সালে দারিদ্র সীমার নিচে বাস করতো যেখানে 35% লোক, সেখানে 2003 সালে এসে 45%, 2007 সালে আবার সেটি 30%, 2010 সালে 28%। তার মানে দেখো এখান থেকে এখানে বেড়েছে, আবার এখান থেকে এখানে কমেছে। এই বাড়া কমার যে ব্যাপার স্যাপার এখানে আমরা কিভাবে ইংরেজিতে বর্ণনা করব আমি একটু পরে তোমাদেরকে দেখাবো, সেগুলো কোনো টেনশন নেই। এখানে প্রশ্নটা আরেকবার বুঝতে হবে, দ্য নাম্বার অফ পিপল, কি বলছে ভাইয়া, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন ফ্রম 1995 থেকে 2010। একটু বুঝছো, পরবর্তী ধরবে এখানে এটা আসছে, বলো দ্য গ্রাফ বিলো শোস দ্য ইলিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স ফ্রম 1995 থেকে 2010। আচ্ছা এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশিদের ইলিটারেসি রেট, বাংলাদেশে যে নিরক্ষর, কোনো জ্ঞান নাই এরকম বাংলাদেশে জ্ঞান শূন্য, এরকম একটা রেট এখানে দেওয়া আছে 1995 থেকে 2010 সাল পর্যন্ত। ইলিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স ফ্রম 1995 থেকে 2010। ভাই কি বুঝতে পেরেছি, ইলিটারেসি রেট বলো কি, ইলিটারেসি রেট, ওকে। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটি দেখবো সেটি হচ্ছে 1995 সালে সেটি কত ছিল, 2000 সালে সেটি কত, 2003 সালে, 2003 সাল, আবার 2010 সালে, এটা 3 সাল হবে না, এটা যে আচ্ছা সাল যেকোনো একটা হবে, আমাদের এটা সমস্যা হবে না। পরবর্তীতে দেখো এটা হচ্ছে ইউএস ইলেকট্রিসিটি আছে, বিদেশে এটা তোমাদের নাও আসতে পারে, তারপর পড়ে নিন একবার। এরপর হচ্ছে ভাই আমার ওই যে ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, দ্য গ্রাজুয়ালি ইনক্রিজিং রেট অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, ক্রমান্বয়ে বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে তার একটা পরিসংখ্যান দিয়েছে। 2000 সালে কত ছিল, 2002, 2003, 2005, 2007 সেটা দেওয়া আছে, এটাকে আমরা সুন্দর করে বর্ণনা করতে হবে। এরপরে দেওয়া আছে ভাই বিরল হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই 800 স্টুডেন্ট টু কাম টু কলেজ। 800 শিক্ষার্থী কলেজে আসে, তারা কোন যানবাহন গুলো ব্যবহার করে কলেজে আসে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। কি পরিসংখ্যান ভাইয়া, কারের মাধ্যমে আসে 10%, বাসের মাধ্যমে আসে 30%, ওয়াক হাঁটার মাধ্যমে আসে 15%, বাইসাইকেলের মাধ্যমে 45%। জাস্ট এটাকে আমরা সুন্দর করে বর্ণনা করে লিখবো। সর্বশেষ আমরা যেটি দেখবো ভাইয়া, দা পাইচার গুলো শুধু পার্সেন্ট অফ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড, একটা পরিবারের ইনকাম কি যে কোন কোন ক্ষেত্রে ইয়ে করে
কোন কোন ক্ষেত্রে তাদের যে বিতরণ অথবা খরচ করে তার একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। একটা পরিবার কি কি ক্ষেত্রে, যেমন ভাইয়া ফুড, ক্লথস, এডুকেট, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার্স, সেভিংস, যে কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট, যে রং যেটা এই সেটাতে সে তত পার্সেন্ট খরচ করে। এখন আসো, এই যে আমি তোমাকে 27টা প্রশ্ন বললাম, এই 27টা প্রশ্ন এখানে এরপর ভাইয়া তোমার বলার পরও দুই একজন যারা আমার ব্যাচে ভর্তি হওয়ার মতো যোগ্যতা ছিল না, বা আমার স্টুডেন্ট আমি যাদেরকে পড়াই না, এরকম দু একটা ভর্তি হয়েছে, যে হৃদয় ঘোষ, তুমি মানে পোলাপান, তোমরা আসলে কেমনে ভর্তি হয়েছে আমার ব্যাচে বলো তো? বিন্দু পরিমাণ কি কমন সেন্স নেই? আমি যে একবার বলেছি এটাকে বুঝো না? কি তোমরা আসলে কি বলো, মানে কি তোমরা, আমি এটাই বুঝি না তোমাদের। তোমার কি মানে ধরে এখানে নিয়ে এসছে ভর্তি হওয়ার জন্য? এত সুন্দর করে কথা বললে ক্লাস করে আমরা এটা বুঝতে হবে। সো যখন আমি যেটা বলবো এর বাইরে কোনো কথা বলবো না। এই 27টা প্রশ্নের অর্থ আমরা সবাই বুঝছি কিনা আগে ভাইয়াকে এটা জানো। এবার যেখান থেকে প্রশ্ন আসুক এই 27টার ভিতরে ইনশাল্লাহ আসবে, যেভাবে এই প্রশ্ন আসুক না কেন তুমি কিভাবে লিখবে সেটা এখন আমরা দেখবো। তো ভাইয়াকে একটু বলো যে ভাইয়া এই 27টা প্রশ্নের অর্থ মোটামুটি আমরা আল্লাহর মধ্যে বুঝছি? বল ভাইয়া, এই 27টা প্রশ্নের অর্থ আমরা বুঝছি, তাহলে এবার আমরা কিভাবে লিখবো সেদিকে যাবো। ভাইয়া এই 27টা প্রশ্নের অর্থ আমরা বুঝছি। ওকে, আচ্ছা সবাই যেহেতু বুঝছো, চলো এবার আমরা, তাহলে এইবার আমরা যেটি করবো সেটি হচ্ছে এই 27টা প্রশ্ন আমরা যে কাজটি করব, আমরা আরো কয়েকবার বাসায় আরো কয়েকবার এই প্রশ্নগুলো অনেকবার রিডিং পড়বো। ভাই কি পড়বো? শুধু রিডিং। হুম, সব আশা করছি বুঝছো। চলো এবার যেখান থেকে প্রশ্ন আসুক যেভাবে আসুক, আমরা প্রথম কিভাবে শুরু করব। একটা গ্রাফের টোটাল 3টা অংশ থাকে, প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স এবং মাঝখানে ব্যাখ্যা। বলো কি বলছি? টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স। সবাই একটু বলো, একটা গ্রাফের 3টা অংশ থাকতে হবে। সবাই লিখে ফেলি যে একটা গ্রাফের 3টা অংশ থাকতে হবে। প্রথম যে সেন্টেন্সটা সেটার নাম হবে টপিক সেন্টেন্স। একটা গ্রাফের 3টা অংশ থাকবে, কিন্তু 3টা অংশ কিন্তু আলাদা আলাদা নয়। এক প্যারাগ্রাফে তোমাকে লিখতে হবে। তোমাদেরকে মানে বললে তো আবার বুঝো না। গতকালকে একটা আমাকে নক দিচ্ছে যে ভাইয়া আপনি তো যে পিডিএফ দিয়েছেন সেখানে তো লেটার সবগুলোর পিছনে স্টাম্প নাই, তাহলে কি আমরা স্টাম্পে দিব না? স্টাম্প দিতে হবে, কিন্তু আমরা সব পিডিএফ তে স্টাম্প দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটা আমি তোমাকে উত্তর দিয়েছি, কিন্তু খাতায় লিখতে তো আমাকে স্টাম্প দিতে হবে প্রত্যেকটা লেটারে। একইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকটা গ্রাফে তিনটা মানে তিন ধরনের সেন্টেন্স থাকতে হবে। প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে টপিক, এবং শেষ সেন্টেন্স, শেষে একটা সেন্টেন্স লিখবে সেটা হবে কনক্লুডিং, মানে সমাপ্তমূলক বাক্য। মাঝখানে ব্যাখ্যাগুলো লিখবো। চলো, যেখান থেকে তোমার গ্রাফ আসুক না কেন তুমি এই লাইনটা প্রথমে লিখবা। বলো ভাইয়া দা গ্রাফ শোজ, এটা আমরা হুবহু প্রশ্ন থেকে দেখে লিখে দিব। বলো সবাই আমার সাথে বলো, দা গ্রাফ অথবা দা চার্ট। এখানে চার্টের সাথে চার্টের নামটাও লিখতে পারো। পরীক্ষাতে আসছে পাই চার্ট, তুমি লিখবা বলো দা পাই চার্ট শোজ। পরীক্ষাতে আসতে পারে দা গ্রাফ বার চার্ট, তুমি লিখবা বার ডায়াগ্রাম। পরীক্ষা আসতে পারে হিস্টোগ্রাম, পিরামিড, লাইন, যেটা আসে তুমি সেখানে এটাও লিখতে পারো। তাই বলো দা গ্রাফ অথবা দা চার্ট শোজ আস সাম চেঞ্জেস। সবাই এটা 3-4 বার আমার সাথে বলো, সাম চেঞ্জেস অ্যাবাউট। অ্যাবাউট লিখে আমরা প্রশ্ন থেকে বিষয়টা লিখবো। সবাই লিখে ফেলি। ফ্রম ইয়ার, হুম সরি এখানে ইন আছে, অ্যাবাউট অ্যাবাউট। সবাই একটু লিখি ভাই, এটা কয়েকবার বলো এবং আমার সাথে। ভাই লেখো ভাই, দা গ্রাফ অথবা দা চার্ট শোজ আস সাম চেঞ্জেস অ্যাবাউট। এটা 3-4 বার বলো। সবাই বলো এটা 3-4 বার বলো। তারপর দেখো প্রশ্ন থেকে আমরা কিভাবে লিখি এটা দেখো। সবার হয়েছে ভাইয়া? দ্য গ্রাফ অথবা দ্য চার্ট শোস আস সাম চেঞ্জেস অ্যাবাউট। আচ্ছা,
এই যে প্রথম সেন্টেন্স, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, মানে প্রথমে তুমি এই সেন্টেন্স দিয়ে শুরু করবে, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। কি সেন্টেন্স ভাই বলো তো? টপিক সেন্টেন্স। এই সেন্টেন্স দিয়ে তুমি শুরু করবা। দা গ্রাফ অথবা দা চার্ট শোস আস সাম চেঞ্জেস অ্যাবাউট লিখে এখানে আমরা বিষয়টা দিব। ইন লিখে স্থানের নাম থাকে না, যে বাংলাদেশ অথবা যে কোনো এলাকার নাম থাকে না, যদি স্থানের নাম থাকে তখন ইন লিখে ওই স্থানের নাম লিখবো। এবং ফ্রম, ইয়ার, সাল থাকে না যে 4 বছর 10 বছর 5 বছর, ওই যে আমরা একটু আগে প্র্যাকটিস করে আসছি না, যদি সাল থাকে তুমি দেখবে ফ্রম ইয়ার টু ইয়ার, মানে যে সালগুলো থাকবে এই সাল। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। চলো এবার আমরা আসলে প্র্যাকটিস করে দেখি এটা কিভাবে লেখে। হুম, চলো এবার সবাই এই প্রশ্ন থেকে, সবাই একদম সবাই খাতায় লিখো এই প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আজকে বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলবা। সবাই এটা লিখো। সবাই লিখো ভাইয়া। কি লেখা আছে বলো? এখানে এই যে ভাই, দা ইউজার্স, কি লেখা আছে? দ্য ইউজার্স কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট। তাইলে তুমি লিখবা, সবাই বলো কি লিখবা? বলো দা গ্রাফ শোস আজ সাম চেঞ্জেস অ্যাবাউট দ্য ইউজার্স কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট। হ্যাঁ, এখানে যেহেতু স্থানের নাম নাই, যদি বাংলাদেশ থাকতো তুমি লিখতে আবার বাংলাদেশ, কিন্তু স্থানের নাম যেহেতু নেই সেটা আর লেখা লাগবে না। ফ্রম লিখে তুমি কোন সাল আছে বলো তো? এখানে তোমার সাল আছে 2020 টু 2023। ভাইকে বুঝাইতে পেরেছি? তাহলে দেখো, যে কোনো টপিক আসুক না কেন তুমি টপিক সেন্টেন্সটা হুবহু প্রশ্নের প্রথম লাইনটা লিখবা। আচ্ছা, আবার দেখো যে কোনো প্রশ্ন, দেখো ভাইয়া এখানে আছে ভাইয়া, the graph shows the export sectors in Bangladesh that are foreign currency। তাহলে টপিক সেন্টেন্স কি দাঁড়াচ্ছে বলতো? এই যে এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইয়ে থেকে দ্য ইন্টারনেট ইউজার্স, এই যে তুমি দা গ্রাফ শোস দ্য ইন্টারনেট ইউজার্স, যেহেতু স্থানের নাম তুমি ফ্রম, এই যে ফ্রম এটা তো এত বুঝা গেছে। তাহলে প্রত্যেকটা, এই প্রত্যেকটা গ্রাফ যে আমি তোমাকে বুঝাইলাম, প্রত্যেকটা গ্রাফের প্রথম লাইন তুমি নিজে নিজে আজকে প্রশ্ন দেখে দেখে করে ফেলবা। ওকে, তাহলে এটা মনে মনে প্র্যাকটিস করবা এবং মিনিমাম 6-7টা নিজে নিজের খাতায়ও লিখবা। দেখবে যে ইনশাল্লাহ গ্রাফ সমস্যা থাকবে না। এবার বলো, টপিক সেন্টেন্স কে আল্লাহর রহমতে আমরা সবাই পারবো? বলো ভাইয়া, টপিক সেন্টেন্স আমরা সবাই পারবো? বলো, সবাই একটু বলো ভাইয়া। ইংলিশ থেকে এই প্রথম লাইনটা আমরা পারবো? বলো সবাই। ভাইয়া বলো, প্রথম লাইন কারো কোনো প্রথম লাইন আল্লাহর রহমতে পারবো? মন থেকে বলো ভাইয়া, পারবো? ইনশাল্লাহ আমি বলছি তুমি গ্রাফ আল্লাহর রহমতে বুঝবা। তাহলে ভাই প্রথম লাইন আমরা কোথায় থেকে লিখবো? একদম হুবহু প্রশ্ন থেকে। তো এখানে আমি ফরম্যাটটা দিয়ে দিয়েছি, তুমি একদম যে পুরোটা এটাই লিখতে হবে বিষয়টা মানে, এখানে লিখবা যে প্রথম লাইনটা হবে বলো দা গ্রাফ শোজ, অথবা দা গ্রাফ লিখতে পারো, দা চার্ট লিখতে পারো, দা পাই চার্ট লিখতে পারো। হ্যাঁ, এরপরে দা হিস্টোগ্রাম, দা বার ডায়াগ্রাম, দা পিরামিড, দা লাইন চার্ট, যেটা আসবে সেটা লিখবে। শোজ আস সাম চেঞ্জেস অ্যাবাউট, অ্যাবাউট লিখে আমরা কি লিখবো? বিষয়টা। অ্যাবাউট লিখে বিষয়টা আমরা কোথায় থেকে লিখবো? হুবহু প্রশ্নে যে লাইনটা লেখা আছে, টপিক যেটা সেটা আমরা লিখবো। ইন এর পর আমরা একটা স্থানের নাম, যদি প্রশ্নের স্থানের নাম লেখে তাহলে আমরা এখানে ইন লিখে স্থানের নাম দিব। ফ্রম ইয়ার টু ইয়ার, মানে এত সাল থেকে এত সাল। বুঝছো, প্রত্যেক প্রশ্নে তো সাল, যে এত সাল থেকে এত সাল থাকলে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। বুঝা গেছে টপিক? বুঝা গেছে ভাইয়া? ভাই আল্লাহর মধ্যে বুঝছি। অটো কোনো জিনিস যদি কেউ লিখে আসো, মার্কও পাবা না, এরপর হতাশ হয়ে চলে আসতে হবে। ভাইয়া যেভাবে বুঝাচ্ছি নিচ থেকে বানিয়ে বানিয়ে ঠিক এভাবে লিখবা। কোনো ধরনের কোনো অটো প্যারাগ্রাফ, অটোগ্রাফ, অত কিছু লিখবা না। ঠিক আছে?
ওকে, তাহলে তোমরা অবশ্যই এটা বারবার লিখবা। বলো, দা গ্রাফ চার্ট শোজ আস সাম চেঞ্জেস অ্যাবাউট লিখে বিষয়টা আমরা কোথায় পাবো? প্রশ্নে। আর যদি স্থানের নাম এবং সাল থাকে তাহলে আমরা স্থানের নাম এবং সালটা দিব, না থাকলে দিব না। ওকে, তাহলে এই যে বিষয়টা আমরা কোথায় থেকে দিব ভাইয়া? প্রশ্ন থেকে। আর যদি স্থান এবং সালের নাম থাকে তাহলে আমরা স্থান এবং সালের নাম দিব, আর যদি না থাকে আমরা দিব না। আশা করছি সবাই বুঝছো, যারা বুঝো নাই তারা পরে দেখে নিবে, আমাদের অলরেডি অনেক সময় চলে গেছে। এবার আমরা এক এক করে ব্যাখ্যা করতে যাব। দেখো ভাই, তুমি এই জিনিসটা আমি তোমাকে তখন বাংলায় বুঝাইছি না, এবার এই জিনিসটা ইংরেজিতে কিভাবে লিখবে দেখো। মনে করো যে তোমার এই যে ভাইয়া, এই যে তোমার এটা তো হচ্ছে 2020 সাল। সবাই একটু বুঝতে হবে, বিসমিল্লাহ পড়ে। এটা 2020 সাল। 2020 সালে তোমার ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? 10% ছিল না? মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? 10% ছিল। এখন তুমি বলো ইন দ্য ইয়ার, এটা কত সাল? 2020 সাল। এখন এখানে দা নাম্বার অথবা দা পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার কত পার্সেন্ট? 10%। ইট ওয়াজ 10%। এখন এই জিনিসটা তুমি ইংরেজি করি, ইংরেজিতে বাক্যটা, এটা তো আমি বাংলা বলছি। যে তোমাকে যদি বলতাম যে এটা বাংলায় বর্ণনা করো, তুমি সুন্দর করে লিখে আসতে পারতা না? যে ভাইয়া 2020 সালে 10% লোক ইন্টারনেট ব্যবহার করতো। এখন এটা ইংরেজিতে আমরা কিভাবে লিখবো? এবং শুধু এটা নয়, পরবর্তী এবং এটা কিভাবে লিখবো, এটার সাথে এটা কিভাবে পার্থক্য করবো, এটা এখন একসাথে ফরম্যাট পুরোটা দেখাই দিব। দেন এটাকে কিভাবে বর্ণনা করবো যে এত সাল এটাতে এত পার্সেন্ট ছিল এবং এর আগে থেকে এটাতে 10% বেড়েছে, ইনক্রিজ কত পার্সেন্ট হয়েছে, এটা থেকে এটা কত কত পার্সেন্ট বেড়েছে, প্রত্যেকটা লাইন এখন দেখো। লাস্টের ব্যাচটা পড়াতে আমি শক্তি পাই না, বুঝছো? এখানে টোটাল মানে পড়াশোনা করেন এরকম অনেক শিক্ষার্থী ভর্তি হয়, দিন এদের আসলে ওই কথাবার্তা গুলো শিখে আসে না, বুঝছো? এই যে এতবার বলি কমেন্টস করিও না, বা পার্সোনালিটির সাথে যায় না এই ধরনের কোনো কমেন্টস করবে না, এরপরে এরা লিখবে। এরা মনে করে আর কি গালিবে, বোকা দেয়, মজা পায়, বুঝছো? এতে করে আসলে আমার মনে হচ্ছে মানে কি ধরনের, তুমি বুঝো। আমি আশা করব পরবর্তী ক্লাসগুলোতে ভাইয়া যা বলবো এর বাইরে এক কথা লিখবে না। আবার দুই একজন ওয়াজও করবে না যে ভাইয়া বলছে কমেন্ট বন্ধ করতে, বন্ধ করো, ডিস্টার্ব এসে কিছু লিখবে না, কিন্তু এতে করে ক্লাসটা প্রাণবন্ত হবে। দেখো, বলে ইন দ্য ইয়ার, সবাই এটা বলো। পরবর্তীতে লিখো পরিশ্রম বেশি, আগে শুনে থাকো। বলে ইন দ্য ইয়ার, ইয়ার এটা কত সাল বলো তো? 2020 সাল। দা নাম্বার লিখতে পারো, অথবা দা রেট লিখতে পারো, অথবা দা পার্সেন্টেজ। কি লিখবো এখানে? দা নাম্বার, যদি নাম্বার থাকে নাম্বার, এরপর হচ্ছে তোমার রেট থাকলে রেট, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ। বলো PERCENTAGE, পার্সেন্টেজ অফ। হ্যাঁ, অফ লিখে এখানে বিষয়টা লিখবে, কোন বিষয় আসছে বলো? ইন দ্য ইয়ার, সবাই আমার সাথে বলো। ওই যে আমরা একটু আগে যেটা দেখে আসছি, বলো ইন দ্য ইয়ার 2020। শুধু এইটা না, প্রত্যেকটা তুমি এইভাবে ব্যাখ্যা করে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে। বলো ইন দ্য ইয়ার 2020, সবাই এর সাথে বলো ইন দ্য ইয়ার 2020। ইন দ্য ইয়ার 2020, তামিম তোমাকে আমি আজকে সতর্ক করে দিয়েছি, আগামী ক্লাস থেকে তুমি সতর্ক হয়ে যাবে। ইন দ্য ইয়ার 2020, দ্য নাম্বার অথবা দ্য রেট অথবা দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার, হ্যাঁ, ওয়াজ অনলি। বলো ওয়াজ অনলি কত পার্সেন্ট ছিল? সবাই বলো তো কত পার্সেন্ট ছিল? 10% নাকি 5%? ভাই বলো কত পার্সেন্ট ছিল? 10% না 5? আচ্ছা, যেটা পার্সেন্টেজ কোনো সমস্যা নেই, যেটা থাক সেটা ছিল। তাহলে দেখ, এই লাইন তুমি নিচ থেকে লিখতে পারবা, এই লাইন তুমি নিচ থেকে লিখতে পারবা। জয় বিশ্বাস, আজকের পরে যেন আর তোমাকে সাবধান করতে না হয়, বুঝছো? জয় বল ইন দ্য ইয়ার 2020, দা নাম্বার লিখবা। শোনো কি কি বাক্য লিখতে পারো। যদি প্রশ্নে নাম্বার থাকে নাম্বার লিখবা, দা নাম্বার অফ। প্রশ্নে যদি রেট লেখা থাকে, দেখবে কোন প্রশ্নে লেখা থাকে পার্সেন্টেজ, কোন প্রশ্নে লেখা থাকে দা নাম্বার, কোন প্রশ্নে লেখা থাকে রেট। তাহলে নাম্বার থাকলে তুমি দেখবা দা নাম্বার অফ, রেট থাকলে দা রেট অফ, পার্সেন্টেজ থাকলে দা পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার, দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার, দা রেট অফ ইন্টারনেট ইউজার, যেটা থাকবে প্রশ্নে লিখবে ওয়াজ অনলি এত পার্সেন্ট। সহজ না? এই বাক্যটা পারবা ভাই? এই বাক্যটা পারবা ইনশাল্লাহ? ভাই বল, এই বাক্যটা পারবো? দ্রুত বল ভাই। ইন দ্য ইয়ার মানে প্রত্যেকটা যে বিষয়টা আসুক না কেন তুমি এইভাবে সুন্দর করে লিখবা। ইয়ার না হয় যদি অন্য কিছু হয় সেটা লিখবা। রেট, দা নাম্বার হইলে নাম্বার, রেট হইলে রেট, পার্সেন্টেজ হইলে পার্সেন্টেজ, লিখে সেটা লিখবা ওয়াজ অনলি এত পার্সেন্ট। বুঝা গেছে ভাইয়া? সবাই এটা লিখো, লিখে আমার সাথে কয়েকবার বলো, বলো ভাইয়া।
তাহলে দা গ্রাফ শোজ লিখে সাম চেঞ্জেস অ্যাবাউট একদম হুবহু টপিকটা প্রশ্ন থেকে সুন্দর করে লিখে দিব। এরপর ভাইয়া আস্তে আস্তে করে বর্ণনা শুরু করব। আমি বলি নাই যে হুবহু এভাবে কপি করবা, আমি যে কোনো টপিকের তোমাকে এই লেখার সিস্টেমটা শিখিয়ে দিই। তুমি আজকে আমি এটা শিখানোর পরে কি করবা, তোমার কাছে তো অনেকগুলো একদম 27টার উত্তর দিয়ে দিবা, আমি ওই উত্তরগুলো বারবার রিডিং পড়বা, দেখবা যে ইনশাল্লাহ তুমি লেখার যোগ্যতা হয়ে যাবে। সব আল্লাহর মধ্যে বুঝছো? ওকে, তাহলে ভাইয়া এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এখন আমরা আর কি কি লাইন লিখতে পারি জানো? আমরা আরো লিখতে পারি যে ফ্রম দা চার্ট উই ক্যান সি, মানে আমি বলি না যে চার্ট থেকে গ্রাফ থেকে উই ক্যান সি আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই। তাহলে ভাই তুমি এটা লিখবা। এই যে এই ইন দ্য ইয়ার এটা আছে না, এই লাইনের আগে তুমি এটা লিখতে পারো। এই যে ভাই এই লাইন শুরু করার আগে, এই লাইন শুরু করার তুমি লিখতে পারো ফ্রম দা গ্রাফ। দেখো ভাইয়া ফ্রম দা গ্রাফ, graph we can see that। তাহলে তোমার আরো চমৎকার হবে। লেখো ভাইয়া সবাই, এই লাইনের আগে আমরা এইভাবে লিখতে পারি যে ফ্রম দা গ্রাফ, গ্রাফ থেকে উই ক্যান সি দ্যাট। হ্যাঁ, শাল না থাকলে কি করবা ভাইয়া, সব বুঝাবো ভাইয়া, নো টেনশন। বলো ফ্রম দা গ্রাফ উই ক্যান সি দ্যাট, সবাই লিখো ভাইয়া ফ্রম দা গ্রাফ উই ক্যান সি দ্যাট ইন দ্য ইয়ার। হুম, এখন আসো, এখানে যদি শাল না আসে অন্য কিছু আসে, মনে করো যে শাল নাই, ইন দ্য ইয়ার নাই, শাল নাই, তাহলে কি আছে, সোর্স আছে। ওই যে এয়ার পলিউশনের সোর্স, এনভায়রনমেন্ট পলিউশনের সোর্স, ফ্যামিলিতে খরচ করার 21শে বই মেলার রেট। তাহলে শাল না থাকে সেগুলো তো, যখন শাল থাকবে না এগুলো থাকবে, তখন বলা হয় সোর্স। তখন এখানে তুমি সোর্স লিখবা যে এই সোর্সে এত, দা নাম্বার দা পার্সেন্টেজ ছিল এত, সোর্স লিখবা। যে জিনিসটি সম্পর্কে বলা হয়, শাল না থাকে যদি অন্য যে কিছু বলা হয় সেই বিষয় সম্পর্কে তুমি এখানে লিখবা। বুঝছো? আর আমি তোমাদেরকে ইনশাল্লাহ আর বুঝাবো সময়। তাহলে ভাইয়া কি বলছি যে 2000, এটা বাংলা শোনো, বলো 2020 সালে দা মানে দশ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল কত পার্সেন্ট? 10%। শেষ হয়ে গেছে। এটার ইংরেজিতে এইভাবে লিখবি, ইন দ্য ইয়ার 2020 দা পার্সেন্টেজ অফ, যেহেতু প্রশ্নে বেবি পার্সেন্টেজ আছে, অথবা দা নাম্বার আছে, দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার, এখানে বিষয়টা লিখবো। প্রশ্নে কি আছে, বিষয় হচ্ছে ইন্টারনেট ইউজার ওয়াজ অনলি কত, 10% হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, তুমি এবার দেখো, এই যে 2020 সাল তুমি সুন্দর করে বর্ণনা করে দিয়েছো না, দেখো পারতে হবে তোমাকে ইনশাল্লাহ। শুধু এটা না, আমি বলছি প্রত্যেকটা তুমি এইভাবে করে লিখবা, ইনশাল্লাহ গ্রাফ অনেক ভালো করবো। তোমাদের আগের যে 3-4টা ব্যাচ আছে, হ্যাঁ, তোমাদের আগের যেগুলো আছে সেগুলো অনেক সহজ। আমি তো লিখে দেখাচ্ছি, আমি কি এটা মুখস্থ বলছি নাকি, আমি তোমাকে লিখে দিচ্ছি। এই যে ভাইয়া, তাহলে তুমি এইটা ক্লিয়ার হয়েছো 2020 সালে, এখানে 10%, এটা এই লাইন ক্লিয়ার হয়েছি। সবাই বলে এই লাইন লিখতে পারবো, বলবে এই লাইন লিখতে পারবো। সবাই বলতে পারবে এই লাইনকে আমরা ইনশাল্লাহ লিখতে পারবো। এই লাইন শুধু এইটা কেন, প্রত্যেকটাতে গিয়ে তুমি ইনশাল্লাহ এইভাবে লিখবা। এখন যে এই লাইনে লিখতে হবে, মানে এই লাইন তুমি মাঝখানেও লিখতে পারো, এর আগে আরো 2-1 লাইন আছে, সেগুলো দেখাই দিব। যে আমি তোমাকে বলছি না হাইয়েস্ট রেট, লোয়েস্ট রেট, সেগুলো বাক্য কিভাবে লিখবে সেটা দেখাবো। আচ্ছা, এখন আসো, এই 20-এর পর তুমি নেক্সট ইয়ারে যাবে না? তোমার গ্রাফ মানে তো এগুলো শুধু বর্ণনা করে লিখে দাও, তোমার তো আর কোনো কাজ নেই। এখন এই যে ভাইয়া ইন দ্য নেক্সট ইয়ার, দ্য ফলোইং ইয়ার, এখন এখানে রেট কত পার্সেন্ট, সহজ না বিষয়গুলো? বাক্য নিজে নিজে এখন বানাইতে পারো না, টোটালি যে বাক্য বানাইতে পারো না। আমার রাইটিং ব্যাচ আছে, এখানে কোনো কথা বলবে না, রাইটিং ব্যাচে রাইটিং শিখো, এখনো সময় আছে। আচ্ছা, এইবার দেখো ভাইয়া, এখন এই যে নেক্সট ইয়ার আমরা কিভাবে লিখবো, নেক্সট ইয়ার অথবা নেক্সট গুলো যখন আমরা লিখবো সেগুলো কিভাবে লিখবো। আর অটো যারা শিখছো তারা অন্তত ভাই, তুমি যদি আমার কাছে পড়তে চাও অন্তত অটোগুলো লিখিও না, রেজাল্টও ভালো করবে না, পাসও না করতে পারো। টিচাররা অটোগুলো জানে তো, আর ডিরেক্ট কেটে দেয় বা 1-2 মার্ক দেয়, বেশি দেয় না। বলবে ইন দ্য, এই যে ভাই ফর দ্য নেক্সট, বছরের সংখ্যা দিবে ফর দ্য নেক্সট। এখন এখানে যদি বছর না হয় অন্য কোনো কিছু হয়, সোর্স হয়, ফর দ্য নেক্সট সোর্স দিবে। মানে যেটা হয় বছরের সংখ্যা না হয় প্রশ্ন যে এই জিনিসগুলো আসবে,
প্রশ্নে যে বিষয়গুলো নিয়ে আসবে সেই বিষয়গুলো এখানে দিবা। বলো ফর দ্য নেক্সটে যাবা, একটা শেষ করছে আরেকটা যাবা, একটা শেষ করছে আরেকটা যাবা। হ্যাঁ, ওকে ভাইয়া। ফর দ্য নেক্সট আমি একটা না 27টার উত্তর তোমাকে দিয়ে দিয়েছি, পিডিএফ পেয়েছো 27টার উত্তর। বলো ফর দ্য নেক্সট ইয়ার্স দ্য নাম্বার অথবা দ্য রেট অথবা দ্য পার্সেন্টেজ, পার্সেন্টেজ। হ্যাঁ, এখন পরবর্তী বছরে কি বেড়েছে নাকি কমেছে, কিভাবে বাক্যটা লিখবে? বলো ফর দ্য নেক্সট, যে যদি বছরে বছর কোনো টপিক হলো টপিক ভাই বুঝছি। ফর দ্য নেক্সট, বিসমিল্লাহির রহমানির রহিম, বলো ফর দ্য নেক্সট ইয়ার্স দ্য নাম্বার অথবা দ্য পার্সেন্টেজ অথবা দ্য রেট ইনক্রিজ, বাড়লে ইনক্রিজ। এই যে ভাই তুমি দেখো 20 সাল থেকে 21 সাল বাড়ছে না, ইনক্রিজ, আর কমলে ডিক্রিজ লিখে কত পার্সেন্ট কমছে অথবা বাড়ছে তুমি সেটা লিখবা। আমার কথা বুঝছো ভাই? বুঝছো? বলো বুঝছি। সবাই বলবে দ্রুত, এটা বুঝছি। তুমি এখন লিখে ফেলো তো, এই লাইন এখন খাতায় লিখে ফেলো। বলো ফর দ্য নেক্সট ইয়ার 2021 সাল দা নাম্বার অথবা দা পার্সেন্টেজ ইনক্রিজ টু কত পার্সেন্ট বাড়ছে দেখো। হুম, দেখো তুমি। এই যে ভাই 20 সাল থেকে 21 সাল পর্যন্ত কত পার্সেন্ট বাড়ছে? 21 সাল পর্যন্ত 5% বাড়ছে না? তাহলে ইনক্রিজ টু, এখানে কিন্তু ডিক্রিজ, কমে নাই, কমলে তুমি দিবে ডিক্রিজ, বাড়লে ইনক্রিজড দিবা। তাহলে ডিক্রিজ, সরি ইনক্রিজ টু 5%। আমার কথা বুঝছো? এইভাবে করি। আমি বলছি, আমি এখন যেভাবে লিখছি না, তোমাদের সমস্যা কি জানো? আমি একবার প্যারাগ্রাফ পড়েছি, আমি যা পড়েছি সে আমাকে তা লিখে দিয়ে দিয়েছে। আমি তো তোমাকে এইটা বুঝিনি যে আমি যা যেভাবে পড়েছি হুবহু সেভাবে লিখ। আমি বলছি এই এইভাবে চিন্তা ভাবনা করে লিখবা। কোনো লাইন আগে হইতে পারে, কোনো লাইন পরে হইতে পারে, বাট তুমি এভাবে লিখবে, কিন্তু একদম হুবহু এই লাইনগুলো লিখে দিবে সেটা বলি না, যে যা বলছি সব সমানভাবে লিখছো। এই যে এই লাইনটা হয়তো আরো পরেও যাইতে পারে, মাঝখানে আরেকটা লাইন তুমি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো? আচ্ছা তাহলে এটা বুঝছো, প্রথম লাইন হচ্ছে দ্য গ্রাফ শোস আস সাম সেন্টেন্স অ্যাবাউট, লিখে টপিকটা লিখবা। আল্লাহর রহমতে ভাই এটা বুঝাইতে পেরেছি। যদি জায়গার নাম থাকে তাহলে ইন এর পরে জায়গার নাম লিখবা, যদি সালও থাকে তাহলে ফ্রম এত সাল তো এত সাল লিখবা। ওকে। অনেক সময় প্রশ্নে সাল থাকবে না, কিন্তু নিচে তো চিত্রে সাল আছে, ওই সাল প্রথম সাল থেকে শেষ সাল পর্যন্ত লিখবা। ইন দ্য ইয়ার, এবার তুমি তোমার কাজ কি, এবার হচ্ছে তুমি বর্ণনা শুরু করে দেওয়া। এর আগে তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে তুমি বর্ণনা শুরু না করেও তুমি এই যে এইটার পরে কি লিখতে পারো, একদম হাইস্ট এবং লোয়েস্ট, মানে এটার পরে তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্নটা লিখতে পারো। সর্বোচ্চ এই লাইনের পর, টপিক লাইনের পর আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সে লাইন কিভাবে লিখবে আমি দেখাবো, সমস্যা নেই। টপিক লাইনের পরে তুমি চিত্রের মধ্যে কোনটা সর্বোচ্চ আছে কোনটা সর্বনিম্ন আছে সেটাও লিখতে পারো, সেটাই এখনই দেখাবো। এরপরে তুমি ইন দ্য ইয়ার আস্তে আস্তে বর্ণনা শুরু করবে, এটা ছাড়া তার নাম্বার রেট অথবা পার্সেন্টেজ ওয়ান অনলি এত পার্সেন্ট ছিল, নেক্সট ইয়ারে এত পার্সেন্ট বাড়ছে। দেখছো কত সত্য, নেক্সট ইয়ারে এত পার্সেন্ট বাড়লো, নেক্সট ইয়ারে এত পার্সেন্ট কমলো। ওকে। আচ্ছা, এখন আসলে আমরা আরো কি কি বাক্য ব্যবহার করতে পারি বলো। উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই। উই ক্যান নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করতে পারি। হ্যাঁ, উই ক্যান কম্পেয়ার দ্যাট, আমরা তুলনা করতে পারি। তাহলে এই লাইনগুলো আমরা বিভিন্ন বাক্য লেখার আগে আমরা লিখবো যে উই ক্যান সি দ্যাট, উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান কম্পেয়ার দ্যাট। সবাই লিখো ফ্রম দা, এটা লিখো ফ্রম দা চার্ট, উই ক্যান সি দ্যাট, উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান কম্পেয়ার দ্যাট। সবাই লিখো। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? ফ্রম দ্য চার্ট, উই ক্যান সি দ্যাট, উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান কম্পেয়ার দ্যাট, মানে তুমি যখন কোনো বাক্য লিখবে তার আগে এই বাক্যগুলো লিখতে পারো আর কি। বুঝছো? যখন তুমি কোনো বাক্য লিখবে তার আগে এই বাক্যগুলো তুমি লিখতে পারো। ওকে। ওকে, আশা করছি সবাই বুঝছো।
এরপরে দেখো ভাইয়া আমরা আর কি কি, মানে তুমি আরো এই বাক্যগুলো যে একদম এই বাক্যগুলো লিখতে হবে, মানে বলছি এই বাক্যগুলো ব্যবহার করে তুমি ওই যে তোমাকে বললাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দেখো ভাইয়া সেগুলো কিভাবে লিখবে। নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার এন্ড এই, তুমি এখন কম্পেয়ার করবা। নাও এখন উই ক্যান কম্পেয়ার, আমরা কম্পেয়ার করতে পারি, সবাই খেয়াল করো। নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার, যে সালের সাথে সে, যেমন তুমি 2020 সাল থেকে 2020 সালের সাথে 2021 সাল কম্পেয়ার করবে, তুমি লিখবা 2020 সালের সাথে 2021 সাল, কি পাবা সেটা লিখে দিবে যে পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ ডিক্রিজ, শোয়িং, ইনক্রিজিং, তুমি যেটা দেখছো সেটা লিখবে, এখানে যেটা ফলাফল পাবা ফলাফলটা তুমি লিখবা। অথবা এই যে অথবা তুমি এইভাবে এই যে এটা যেটা পাইছো হিয়ার উই ক্যান নোটিস দ্যাট দ্য রেট ইনক্রিজ অথবা ডিক্রিজড বাই, এই যে 2 সাল যে তো কম্পেয়ার করেছে 2 সালের মধ্যে কি পেয়েছো সেটা এখানে লিখবা। বলে হিয়ার হিয়ার উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান নোটিস দ্য রেট ইনক্রিজ অথবা রিডিউসড বাই, বাইকে বুঝাইতে পেরেছি। তাহলে তুমি এই লাইনের পর এই লাইন এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা এভাবে সুন্দর করে লিখে দিবে, এছাড়া গ্রাফে আর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে এই 2 লাইন দেখো সবাই যে কি বলছি, আবার খেয়াল করো। বিসমিল্লাহ, নাও উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার, ইয়ার মানে তুমি বিটুইন ইয়ার জায়গায় তো অন্য টপিক হইতে পারে, সোর্স হইতে পারে, যেটা থাকবে পরীক্ষাতে ইয়ার না আসে যদি সোর্স তো আসতে পারে, হ্যাঁ, যেটা থাকবে সেটা তুমি কম্পেয়ার করবা, এই লাইনগুলো ইউজ করে লিখবা। বলো উই ক্যান কম্পেয়ার বিটুইন দ্য ইয়ার এন্ড এইটা, এই সালে এবং এই সালের সাথে কম্পেয়ার করবে করে যেটা পাইছো সেটা এইভাবে লিখবে। হিয়ার উই ক্যান নোটিস দ্যাট দ্য রেট ইনক্রিজ অথবা রিডিউসড বাই, দেখছো? তাইলে টিচার যখন পড়বে তোমার এটা কি কোনো অটো মনে হবে? হবে না, বুঝে গেছে? আচ্ছা, আর আমি 27টা দিয়েছি, ওই 27টা মিনিমাম 6-7 বার মানে রিডিং পড়বা, দেখবা যে ভালো আয়ত্ত হয়ে যাবে, দেন তুমি ওই যে আমার এই ফরম্যাট ফলো করে ইনশাল্লাহ ভালো লিখতে পারবা। আচ্ছা, এরপরে দেখবো কোনো চিত্র আঁকা লাগবে না আমাদের পরীক্ষাতে। এরপরে যাবে হাইস্ট লোয়েস্ট, যেভাবে লিখবো বলো উই ক্যান অলসো নোটিস দ্যাট দ্য রেট ওয়াজ হাইস্ট, হাইস্ট কত পার্সেন্ট ছিল বলো, দ্য রেট ওয়াজ হাইস্টটা এখানে লিখবে, ইন দ্য ইয়ার সালটা লিখবে, এন্ড দ্য লোয়েস্ট এবং ইন দ্য ইয়ার সালটা লিখবে, বুঝছো? সবাই লিখে ফেলি। We can also notice that the rate was highest. ভাইয়া সবাই এটা লিখি। We can also notice that the rate was highest, মানে হাইয়েস্ট পার্সেন্টেজটা কত ছিল এবং সেটা কোন সাল ছিল, সাল নয়, এখানে কোন সোর্স ছিল বা কোন সেক্টর ছিল। যেমন ওই যে আমরা বলি যে আমাদের দেশে যে এডুকেটেড পিপল যারা আছে, আমাদের এডুকেটেড পিপল যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা গভর্নমেন্ট জব, তাহলে সেখানে তো তুমি দিবে যে সেক্টর, কি দিবে? সেক্টর। মাজার তাহলে উই ক্যান অলসো নোটিস দ্যাট দ্য রেট ওয়াজ হাইয়েস্ট ইন দ্য ইয়ার এন্ড দ্য লোয়েস্ট, লোয়েস্ট হারটা লিখবে এবং ইন দ্য ইয়ার, ইয়ার না গেলে তোমার সেক্টর হইতে পারে। আমার কথা বুঝছো? বিষয়টা বোঝা গেছে? কত সহজে দেখছো পারা যাচ্ছে। তাহলে এই লাইন বারবার, এই লাইন আমাকে কনফার্ম করে দিলে, কনফার্ম করতে হবে তুমি এই লাইন বুঝছো কিনা, সবাই আমাকে বলো। ভাইয়া বলো উই ক্যান অলসো নোটিস দ্যাট দ্য রেট ওয়াজ হাইয়েস্ট, এখন এই যে তোমাকে আমি একটু আগে দেখিয়েছি সেখানে হাইয়েস্ট কোনটা ছিল এবং সেটা কোন সালে ছিল, এন্ড দ্য লোয়েস্ট কোনটা ছিল এবং কোন সালে ছিল, এটা লিখলে। আবার মনে করো তোমার সেটা সোর্স আসছে ওই যে এয়ার পলিউশন অথবা তোমাদের এনভায়রনমেন্ট পলিউশন, সেটা হাইয়েস্ট রেট কোনটা এবং কোন সেক্টরে কোন সোর্সের কারণে, লোয়েস্ট রেট কোনটা কোন সোর্সের কারণে। আবার ওই যে ভাইয়া শিক্ষিত লোক যে জব চুজ করে, হাইয়েস্ট কোনটা কোন সেক্টর, লোয়েস্ট কোনটা কোন সেক্টর, এইভাবে। পারবা ইনশাল্লাহ ভাইয়া? ভাই পারবা? আমি পুরোপুরি কোনোটা লিখবো না তো ভাই, আমি পুরোপুরি তো তোমাকে 27টার উত্তর দিয়ে দিয়েছি, এরপর পুরোপুরি কি লিখবো আমি বলছি এই ফরম্যাট গুলো ইউজ করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তুমি এই বাক্যগুলো ইউজ করে, তোমার তো আমি এটা বুঝাইলাম, তুমি যদি এটা না বুঝো তোমাকে আমি আর সারাদিন পড়াবো নাকি? তাহলে তো তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি বলো সারাদিন এই যে 2-3টা বারবার কমেন্ট করতেছো, খেয়াল করো। তোমার আমি বলছি যে এখানে দেখো, এখানে কোনটা হাইয়েস্ট এটা তুমি দেখতে পারো না, তো এই লাইন তুমি লিখতে পারবে না, তুমি কুসু পারবা? দেখো তুমি
যে এই লাইন ইংরেজিতে বলতে পারবা না? বলো দা রেট ওয়াজ হাইয়েস্ট অথবা দা পার্সেন্টেজ ওয়াজ হাইয়েস্ট। এখানে পার্সেন্টেজ বলছে, দা পার্সেন্টেজ ওয়াজ হাইয়েস্ট কত পার্সেন্ট? 37.50%। এটা কোন সালে ছিল? ইন ইন 2023, 2023 সালে ছিল। এটা তুমি এই বাক্যটা লিখতে পারবে না? নাহলে তুমি পড়তে আসছো কেন? মানে পড়ার প্রয়োজনটা কেন? তুমি এই লাইনটিকে যে হাইয়েস্ট লিখবা এবং মানে দা লোয়েস্ট বলো, এন্ড লোয়েস্ট কত বলো? লোয়েস্ট হচ্ছে ভাইয়া 10%, এবং সেটা সাল কত? 2020 সাল। তাহলে এটা লেখা যাবে না? এই লাইনটা আমরা দ্বিতীয় লাইন হিসাবে লিখতে পারি, বুঝছো? দ্বিতীয় লাইন। এখন যেটা বলছি এটা মাথায় রাখবা, যে আমরা এটা অবস্থা বুঝো যে এক একটাতে এক এক ভাবে লিখবো। আমরা এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্নটাকে দ্বিতীয় লাইন, টপিক সেন্টেন্সের পরের লাইনটাও লিখতে পারি, বুঝছো? কত সহজ। দেখো ভাই, কোন আদারওয়াইজ আদত এটা পারবে যে হাইস্ট লোয়েস্ট লিখবে, লিখে বলবে যে 2020 সালে ছিল এত পার্সেন্ট, 2021 সালে ছিল 15%, তো 10 থেকে 20 থেকে 21-এ 5% বাড়ছে, শেষ। এরপর ভাই 2020 থেকে এটা তো বুঝাইছি, আমার মাথা খুবই ব্যথা করছে ভাই, আল্লাহর মধ্যে পারবো। আচ্ছা, হাইস্ট লোয়েস্ট এর সেন্টেন্সটা বুঝছো? এরপরে এছাড়া মাঝখান দিয়ে তো আরো তুমি কিছু লিখবা। তো তোমার একদম শেষ সেন্টেন্সটা কি লিখবে সেটা আমি বলবো, তার আগে দেখো আমরা কি কি শব্দগুলো ব্যবহার করতে পারি, এগুলো আমাদের তাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সবাই বলো, যখন আমরা দেখবো যে ভারী ঊর্ধ্বমুখী, তখন আমরা দিব ক্লাইম টু। এই বাক্যগুলো যে কোনো গ্রাফে এর বাইরে কোনো শব্দ ইউজ হয় না। যখন আমরা দেখবো যে ভারে, তখন আমরা দিব ক্লাইম টু অথবা ইনক্রিজ টু। যখন আমরা দিব নির্মমুখী, তখন আমরা ড্রপ টু অথবা রিডিউস টু। বুঝা গেছে ভাইয়া? ড্রপ টু অথবা রিডিউস টু। ভাই বুঝছি। ভাইয়া বলো, ঊর্ধ্বমুখী যখন আমরা দেখবো ঊর্ধ্বমুখী তখন হচ্ছে ক্লাইম টু অথবা ইনক্রিজ টু। যখন আমরা দেখবো নির্মূল তখন ড্রপ টু অথবা রিডিউস টু। এই যে ভাই, এই শব্দগুলো তুমি মুখস্থ থাকতে হবে বা এই শব্দগুলো ব্যবহার করতে হবে। বলো, ঊর্ধ্বমুখী হলে ক্লাইম টু অথবা ইনক্রিজ টু, নির্মুখী হলে ভাইয়া ড্রপ টু অথবা রিডিউস টু। যখন দেখবে যে কোনো পরিবর্তন হয় না, মনে করো 2020 সালের সাথে 21 সালের কোনো পরিবর্তন হয় নাই, তখন তুমি কি করবা? ডিড নট চেঞ্জ অথবা রিমেইন, এই দুইটা বলো, ডিড নট চেঞ্জ অথবা রিমেইন স্টেবল এট। ওকে, এই শব্দগুলো শুনো। ওকে, বলো, ক্লাইম টু অথবা ইনক্রিজ টু, ঊর্ধ্বমুখী হইলে এই শব্দগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। বলো, ক্লাইম টু অথবা ইনক্রিজ টু। নির্মুখ, আমি তো লেখার নিয়ম বুঝে না, আমি ডিরেক্ট লেখা যেভাবে লিখবে সেটাই বুঝিয়ে দিচ্ছি। কেন ভাইয়া? নির্মুখী হইলে যখন এই ভোকাবুলারি গুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যখন উঠানামা করে, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, তখন আমরা দিব রেজ এন্ড ফল। কি দিব ভাইয়া? রেজ এন্ড ফল। ফ্লাকচুয়েট অ্যারাউন্ড, এটা তোমরা এত এত শব্দ পারবে না। বলো, রেজ এন্ড ফল। এই শব্দগুলো একটু মুখস্থর মতো করে ফেলতে হবে। এবার তুমি বলো কোনটা তোমার ইংরেজিতে বলে দিতাম যে ভাইয়া, বুঝছো? তাহলে ভাই যখন আমরা একটা 2020 থেকে 2021 বাড়ছে ইনক্রিজ টু, 2020 থেকে কমছে তখন ড্রপ টু অথবা রিডিউস টু। এরপর পরিবর্তন ডিড নট চেঞ্জ, বাড়ে কমে তখন হচ্ছে রেইজ এন্ড ফল। আচ্ছা, শেষ সেন্টেন্স কিভাবে লিখবে তার আগে দেখো, এখন এই গ্রাফটাকে তুমি বর্ণনা করতে পারবা না। প্রথমে টপিক সেন্টেন্স লিখছো, টপিক সেন্টেন্স লিখার পর হাই স্টাইলে সুন্দর করে বুঝো ভাই। প্রথমে যে কোনো, তোমাকে আমি 27টা একদম এভাবে বুঝিয়ে দিবে। এখন প্রথমে টপিক সেন্টেন্স লিখছো, টপিক সেন্টেন্স প্রশ্ন থেকে হুবহু লিখে দিছো। এরপর তুমি হাইস্টটা এবং লোয়েস্টটা লিখছো, হাইস্ট লোয়েস্ট বাক্যটা আমি বলে দিই নাই। হাইস্ট লোয়েস্ট লেখার পর এখন কাজ কি? এখন তুমি ইন দ্য ইয়ার 2020 লিখছো, 2020 তে কত ছিল? 10% ছিল। এবার নেক্সট ইয়ারে যাও, নেক্সট ইয়ারে কত? 15%। এবার এই 20 থেকে 21 কত পার্সেন্ট বাড়ছে? 5% বাড়ছে। এবার এই সাল থেকে এই সাল, এর বাইরে কি কোনো কাজ আছে নাকি এখানে? এইগুলোই তো বর্ণনা করে দিবে। বুঝা গেছে ভাইয়া? তোমার তো বেশি 150 শব্দ লিখতে বলছি। ওকে, আচ্ছা এরপর ভাইয়া একটা বার ডায়াগ্রাম, একটা বার ডায়াগ্রাম, এটা আঁকতে তো তোমার বেশি সমস্যা লাগবে না। মানে চিত্রটা আঁকতে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা চিত্র আঁকে দিবে। এই চিত্রটা আঁকতে তো তোমার বেশি সময় লাগবে না। বুঝা গেছে? চিত্রটা আঁকতে তুমি তো চিত্র বুঝছো এখন, যে কোনটা বার ডায়াগ্রাম, কোনটা হিস্টোগ্রাম, কোনটা পাই চার্ট। এই চিত্রটা তো অনেক বেশি নেয়। একটা চিত্র আঁকবা, চিত্র আঁকবা, একে সুন্দর করে লিখবে, এটা কি বেশিক্ষণ লাগবে তোমার?
ওরে বাবারে, এত সময় গেছে আমাদের, কিন্তু খেয়ালও করিনি। চলো সর্বশেষ তাহলে আমরা চিত্র দিব, পরীক্ষাতে কিন্তু চিত্র দিতে হবে। আচ্ছা এরপরে এখন সর্বশেষ লাইন দেখো ভাইয়া, সর্বশেষ লাইন দেখো ভাইয়া, কিন্তু চিত্র না দিলে যে মার্কস পাবার বিষয়টা এমন না কিন্তু। আচ্ছা এবার সর্বশেষ দেখো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, উই ক্যান কনক্লুড, তাহলে ভাই শেষ লাইন, এটা হচ্ছে শেষ লাইন, লেখো ভাইয়া শেষ লাইন লেখো, শেষ লাইন, শেষ লাইন দেখো, we can conclude that the graph provide us with every details about লিখে, মানে তুমি হুবহু বিষয়টা লিখবে, বাট বিষয়টাকে সামারাইজ করে কি লেখা যায় সেটা লিখবা, বলো। আর বারবার সালগুলোর নাম লেখা দরকার নেই, তুমি লিখবে ইন দ্য ফলোইং ইয়ার, ইন দ্য নেক্সট ইয়ার। যে আমি তোমার 2021 সাল লিখলে সুন্দর লাগবে না, লিখবে ইন দ্য নেক্সট ইয়ার, ইন দ্য ফলোইং ইয়ার। বুঝে গেছে? আচ্ছা তাহলে বলো, we can conclude the graph provide us with every detail about লিখে বিষয়টা লিখে দিব। concluded হয়েছে নাকি, we can conclude that the graph provide us with every detail about লিখে আমরা বিষয় লিখব। না চিত্র কি বলেছি ভাইয়া, তোমাদেরকে বলেছি তোমরা অধিকাংশরা কমেন্টস করেছো চিত্র দিতে হবে। এখন ওই যে তোমরা বলছো, একজন সেদিন আমাকে একটা নক দিয়ে বলে যে ভাইয়া একজনে বলেছে মানে কলেজের নাকি বলেছে তাকে প্যারাগ্রাফে মিনিমাম 4-5 পেজ লিখতে হবে। তো আমি বলি কেন, বলছি যে ভাইয়া 15 মার্কের প্যারাগ্রাফ কেমনে এত কম লেখে। আমি বলি সেখানে লেখা আছে তোমাকে প্যারাগ্রাফে বলেছে 200 শব্দ, তোমাকে 200 শব্দের মধ্যে লিখবা, সুন্দর করে লিখবা, কত মার্ক পাবা? 15 মধ্যে। এখন তুমি যদি আমাকে বলো গ্রাফে এখানে লেখা আছে 80 শব্দের মধ্যে লিখতে হবে, তুমি আমাকে বলো যে ভাইয়া গ্রাফ 80 শব্দের মধ্যে এত কম কেমনে লিখি ভাইয়া বলুন তো। লেখা আছে 150 শব্দ, তুমি আমাকে বলো 150 শব্দ। আমি বলছি যে তোমরা অধিকাংশ বারবার বলতেছে ভাইয়া চিত্র দিতে হবে, কলেজে বলেছে, আমি বলেছি যে দিতে হবে, কিন্তু তুমি, আমি তো প্রথম বলেছি দিতে হবে না, এখন আমি দেখছি যে অধিকাংশ বলছে চিত্র দিতে হবে, আমি তাকে কনফিউজে ফেলতে চাই না, তুমি চিত্র দিয়ে দাও। কিন্তু আমাদের পরীক্ষা হলে গ্রাফে চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই, কি বলেছি একদম শেষ এবং ফাইনাল কথা, গ্রাফে চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন তুমি বলছো তোমার কলেজে দিতে বলছো, আমি বলবো যে তুমি আগে দিয়ে আসবা, শেষ, আর কোনো কথা আছে? তুমি গ্রাফে, তোমাকে এখানে চিত্র আঁকতে বলে নেই, বলছে গ্রাফটাকে বর্ণনা করতে, আমার কথা সুন্দর করে বুঝতে হবে তোমাকে। এখানে তোমাকে চিত্রটা আঁকতে বলে নেই, বলছে গ্রাফটাকে সুন্দর করে লিখে আসতে 150 শব্দের মধ্যে। তুমি বলছো যে কলেজে, তোমরা কলেজে চিত্র আঁকতে বলছো, আমি বলছি হ্যাঁ তুমি চিত্র আঁকে চলে আসবে, চিত্র আঁকতে কতক্ষণ লাগবে? তো তুমি চিত্রটা আঁকলে তোমার সমস্যা নেই, না আঁকলেও সমস্যা নেই। এবার বুঝছো কিনা বিষয়টা? ধরে নাও তোমার এই চিত্রটা আসছে, এই যে ভাইয়া এই চিত্রটা আসছে, এই চিত্রটা তুমি আঁকতে তো তোমার 10 দিন লাগবে না, 20 মিনিটও লাগবে না, জাস্ট হচ্ছে তুমি একটা বার ডায়াগ্রাম আঁকে দিয়ে দিলে। এইটাই বলছি যে চিত্র দিলে তোমার ইচ্ছে, না দিলেও তোমার ইচ্ছে, কিন্তু এতে কোনো মার্ক কোনো কাটা যাবে না। সবার আর কোনো কথা আছে বলো? তামিম তুমি কি আমার ভর্তি হয়েছো কখন? তামিম ভাই ভাই, আল্লাহর রহমতে আমরা কি এটা বুঝছি। তামিম তুমি আশা করি আর আপাতত কোনো কমেন্ট টমেন্ট করবে না, ঠিক আছে? লাস্টের ব্যাচ গুলো আসলে পড়াই, মানে এখানে জাস্ট কয়েকটা স্টুডেন্ট ভর্তি যাদের মানে, আচ্ছা এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ভাই সবাইকে বুঝতে পেরেছো? আমি বলতে চাচ্ছি যে তোমরা দেখলাম যে কয়েকজন লিখতেছো যে ভাইয়া কলেজে বলছে চিত্র আঁকতে হবে, এখন তুমি আমাকে বলো এটা কি তোমাকে তারা চিত্রটা চেয়েছে কিনা, বলো চাইনি, বলছে যে গ্রাফটা লিখতে, মানে বর্ণনা করে লিখতে। তুমি তোমরা কয়েকজন বলছো ভাই কলেজে বলেছে, এখন আমি যদি ডিরেক্ট বিরুদ্ধে যাই, আমি বলছি যে তুমি চিত্রটা এঁকে দিয়ে চলে আসিও, সমস্যা নাই তো। বুঝে গেছে?
ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে আমরা এখন শেষ লাইন যেটা বলছি সেটা হচ্ছে উই ক্যান কনক্লুড দ্যাট দ্য গ্রাফ প্রোভাইড আস উইথ এভরি ডিটেল অ্যাবাউট। তাহলে একদম শেষে আমরা যেটা লিখবো শেষের লাইন, সবাই বল উই ক্যান কনক্লুড, সবাই একটু লিখো ভাই, উই ক্যান কনক্লুড, বলো ভাই উই ক্যান কনক্লুড দ্যাট দ্য গ্রাফ প্রোভাইড আস উইথ এভরি ডিটেল অ্যাবাউট লিখে আমরা বিষয়টা লিখে দিব। ওকে, আমি বলছিলাম যে নানান শিক্ষার্থী আছে, চিত্রের কোনো প্রয়োজন আছে? আমি কমেন্টসে তাকালাম, দেখলাম যে কয়েকজন বলছে ভাই কলেজে বলছে চিত্র দিতে হবে। এখন বলো আমি তাকে কি বলবো, বুঝো নেই, এই আর কি। এখানে আমাদেরকে চিত্র চায় নাই তো, এখানে আমাদেরকে গ্রাফের বর্ণনাটা চেয়েছে। এখন আমি এই কারণে ক্লাস মাঝপথে অর্ডার করে বললাম যে তুমি চিত্রটা কতক্ষণ লাগবে, এঁকে দিয়ে চলে এসিও, তুমি যেহেতু চিত্র আঁকতে চেয়েছো। শেষ। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্র টিত্র লাগবে না, তুমি যদি আঁকতে চাও সমস্যা নেই, কিন্তু না আঁকলেও সমস্যা নেই। এই এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আমাকে একটা গ্রাফ 150 শব্দের মধ্যে লিখতে হবে। একটা গ্রাফে আমার তিনটা জিনিস থাকতে হবে, প্রথমে টপিক সেন্টেন্সটা থাকতে হবে, শেষে কনক্লুডিং সেন্টেন্সটা থাকতে হবে, মাঝখানে ব্যাখ্যা, এটার বিশ্লেষণটা থাকতে হবে। বিশ্লেষণটা আমি কিভাবে করব? আমি হাইয়েস্ট এবং লোয়েস্ট দেখাবো। তুমি আইএলস এক্সাম যখন দিতে যাবা, তোমরা অনেকে ইন্টার পরে আইএলস দিবা, আইএলস তোমার এই গ্রাফ গ্রাফ পরীক্ষা আসবে, বুঝছো? তখনও তুমি দেখবে যে এই জিনিসটা কাজে লাগবে, এর বাইরে কিছু শিখে লাগবে না, তোমাকে হাইস্ট এবং লোয়েস্ট সংখ্যাটা দিতে হবে। বুঝে গেছে ভাইয়া? হাইস্ট লোয়েস্ট দেওয়ার পরে তুমি কি করবা, তুমি একটা একটা ধরে ধরে বর্ণনা করে দিবে। বুঝছি ভাই? কার কোনো প্রশ্ন আছে? ভাই কার কোনো প্রশ্ন আছে বলো, দ্রুত বলতে হবে ভাই। ভাই কার কোনো প্রশ্ন? তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা, যে আমরা যে 27টা প্রশ্ন ভাইয়া তোমাকে বলেছি, ধরে ধরে ভাইয়া প্রত্যেকটা প্রশ্ন তুমি এইভাবে প্র্যাকটিস করবে। যতটা প্রশ্ন বলেছি, যে তোমার হচ্ছে এক্সপোর্ট সেক্টর, এখানে তুমি কি করবা বলো তো, হাইয়েস্ট সেক্টর, এই যে এখানে কিন্তু ভাই ইয়ার আসে না, কি আসছে দেখো, এখানে কিন্তু ভাই সেক্টর আসছে, এক্সপোর্ট সেক্টর। এখন আমি এটা কিভাবে লিখবো বলো তো, দ্য হাইয়েস্ট সেক্টর কোনটা বলো তো, হাইয়েস্ট সেক্টর হচ্ছে গার্মেন্টস, এবং এখানে ভাই পার্সেন্টেজ কি ছিল ভাই বলো, পার্সেন্টেজ কি ছিল? আচ্ছা ভাইয়া, পার্সেন্টেজ ছিল কত পার্সেন্ট? 54%। লোয়েস্ট কোনটা ভাইয়া বলো তো? আদার্স ধরো, অথবা ভাইয়া এটা না, তো আদার্স হচ্ছে 8%, এটা লোয়েস্ট ধরতে পারো। এবার এক এক করে এটা বর্ণনা করে দিবে প্রত্যেকটা, তুমি এগুলোর প্রত্যেকটার উত্তর ভাইয়া দিয়ে দিয়েছি, তোমরা উত্তর কয়েকবার রিডিং পড়বে, রিডিং পড়ে উত্তর হুবহু মুখস্থ করার দরকার নেই, কিছু করার দরকার নেই। হ্যাঁ, হুম। তামিম ভাইয়া তোমাকে বলছি না কমেন্টস করবে না তুমি, তুমি প্রয়োজন ভাইয়ের ব্যাচ থেকে চলে যাবা। আচ্ছা ভাইয়া, এরপরে যেটি বলছি ভাই সেটি হচ্ছে যে আমরা এই যে ভাই এখন দেখো পজিটিভ এবং নেগেটিভ ভাবে ইউজ যেটা করে, যে 3 থেকে 12 বছর। হুম, এখন এখান থেকে এই 3 থেকে 12 বছর বন্ধ, যে 3 থেকে 12 বছর যারা আছে এরা হচ্ছে পজিটিভ, এই মানে প্রত্যেকটা তুমি ইনশাল্লাহ পারবা, আমি যেভাবে দেখিয়েছি। আর এই যে 27টার উত্তর দিয়ে দিচ্ছি, 27টা কয়েকবার রিডিং পড়বে, পড়ে ভালো করে একটু প্র্যাকটিস করো। শেষ মুহূর্তের ব্যাচ আসলে এই যে ভাইয়া অনেক কষ্ট, আমার যে বাকি ব্যাচ গুলো আছে, হ্যাঁ, বাকি যে ব্যাচ গুলো সেদেরকে পড়াইতে এত কষ্ট হয় না, তোমাদের এই ব্যাচ আসলে অনেকবার অনেক কথা বলতে হয়। একদম সহজ ভাষা বলছি যে আমাদের গ্রাফ কত ধরনের আছে, এই 27টা প্রশ্ন আছে, 27টা প্রশ্ন বারবার প্র্যাকটিস করবা, অর্থ বুঝবা, প্রশ্নের যে পরিসংখ্যান গুলো আছে সেটা বুঝবা, বুঝে উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর রিডিং পড়বা, পড়ে নিচ থেকে বানিয়ে বানিয়ে লিখবা। প্রশ্নে দেয়া থাকবে 150 শব্দ, আমরা 150 শব্দের মধ্যে দেব। তোমরা আবারও বলি, চিত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখলাম কে মানে কয়েকজন লিখলে যে কলেজে চিত্র কথা বলেছে, তা আমি বলছি চিত্র দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কতক্ষণ লাগবে চিত্র একটা আঁকতে, কিন্তু চিত্র আঁকতে গিয়ে তোমার ওই যে গ্রাফ আছে না, গ্রাফটা সুন্দর লাগবে না। আমার কথা বুঝছো? যখন তুমি চিত্র আঁকতে যাবে তখন তোমার দেখবে যে চিত্র এলোমেলো হয়ে যাবে, তখন ওই যে গ্রাফের যে মূলটা সেটা হয়তো তোমার সুন্দর হবে না, টিচার হয়তো মার্ক কমিয়েও দিতে পারে।
বুঝছো? তোমার হয়তো কারো চিত্র আঁকা অনেক সুন্দর, কারো চিত্র আঁকা অনেক খারাপ। ভালো করে পড়ো। ওকে, সবাই আল্লাহর রহমতে বুঝছি? বলো আল্লাহর রহমতে আমরা বুঝছি। তাইলে আমরা এখন যেটা করব, শুনো, সবাই একটু তোমাদের নোটিশ গ্রুপে যাও। তোমাদের আজকে কি, আজ সবাই একটু নোটিশ গ্রুপে যাও। নোটিশ গ্রুপে তোমরা দেখো তোমাদের যে যে টপিক গুলো শেষ হয়েছে, যেহেতু তোমাদের আগামী ক্লাস হবে ফ্লো চার্ট। হুম, ফ্লো চার্ট শেষ করে দিতে হবে। তোমরা তোমাদের টোটাল যে প্যাসেজ গুলো হয়েছে এই প্যাসেজগুলো 1-2 দিনের মধ্যে শেষ করবে। আমি বলে দিচ্ছি তোমাদের এমরিগো, দ্য স্টুডি অফ শিল্পী, নেলসন ম্যান্ডেলা, স্পেন্ডিং, ফিটনেস, ওয়ারিয়র অফ লাইট, ওয়াই এডুকেশন, ইকো ট্যুরিজম, এই প্যাসেজ গুলো হয়েছে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্যাসেজ কিন্তু হয়ে গেছে। সো এই 8টা প্যাসেজ ভালো করে ক্লাস শেষ করো, আমরা যেন ফ্লো চার্ট ভালো করে বুঝাইতে পারি। বুঝা গেছে? সবার জন্য শুভকামনা, ভালো করে পড়ো। আর গ্রামাটিক্যাল আইটেম গুলো তো তোমরা মোটামুটি পারো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, এই 27টা মিনিমাম ভাইয়া, 27টার মধ্যে মিনিমাম 10টা হোমওয়ার্ক তুমি বাসায় বসে বসে করবা। বুঝছো? 27টার মধ্যে মিনিমাম 10টা তুমি অবশ্যই নিজে নিজে প্রস্তুত করবা। ঠিক আছে? এক ধরনের একটা করবা, যেমন ইন্টারনেটের একটা করবা, ওই যে এয়ার পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন একটা করবা, এরপরে জব সেক্টরের একটা করবা, এরকম টোটাল 4-5 ধরনের 4-5টা করবা। আল্লাহ হাফেজ। রাগ করো না, শোনো ভাইয়া, অনেক ব্যাচ পড়াইতে হয় তো একটু বকা দিই। কারণ হচ্ছে আমি তখনই বকা দিই যখন তোমাদের কথাগুলো লাইনের মধ্যে থাকে না। একজন শিক্ষার্থী হিসেবে কোন ধরনের কথাগুলো বলা উচিত, কিভাবে কথা বলা উচিত, সেটি তোমাকে প্রথমে আগে মানে বোঝা উচিত। ঠিক আছে? কোন কথাগুলো কোথায় বলতে হবে। তুমি আমার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, তেমন কোনো প্রশ্ন তোমাকে করতে হবে না। এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি প্রয়োজন আরো 2টা ক্লাস নিব। নো টেনশন। আসসালামু আলাইকুম।